নমস্কার, আমি সাবিত্রী দত্ত, দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়ের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের কোঅর্ডিনেটর। আমি উপস্থিত সকলকে আমাদের কলেজের তরফ থেকে এই ইতিহাস বিভাগ ও আইকিউএসসি দ্বারা আয়োজিত এই আলোচনা চক্রে সাদর আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় এবং সম্মানীয় আইকিউএসসি সদস্যবৃন্দ। এছাড়া রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যোগদান করা সম্মানীয় অংশগ্রহণকারীরা। আপনারা যেভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন তাতে আমরা ধন্য এবং আপ্লুত। আপনাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। আমাদের আজকের এই ওয়েবিনারের বিষয় হলো পার্টিশন আখ্যানের বিম্ব প্রতিবিম্ব। আজকে আমরা আমাদের মধ্যে বক্তা হিসেবে পেয়েছি অধ্যাপক মনন কুমার মন্ডল মহাশয়কে। আমার পরম সৌভাগ্য যে ডক্টর মন্ডল আজকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন ও তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য সম্মত হয়েছেন। ডক্টর মন্ডল বর্তমানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রফেসর ও স্কুল অফ হিউম্যানিটিজ এর ভারপ্রাপ্ত প্রধান। ডক্টর মন্ডল বেঙ্গল পার্টিশন রিপোজিটরি গবেষণা প্রকল্পের পরিকল্পক ও প্রধান কোঅর্ডিনেটর। উনি প্রেসিডেন্সি কলেজ থেকে সাম্মানিক বাংলায় স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর। ইউজিসি নেট ও জওহরলাল নেহেরু মেমোরিয়াল ফান্ড স্কলারশিপ সহ উনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 2006 সালে। ডক্টর মন্ডলের গবেষণার বিষয় হলো আধুনিক বাংলা কথা সাহিত্য। উনি তাম্রলিপ্ত কলেজে লেকচারার পদে 2001 সালে যোগদান করেন। পরবর্তীকালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসে যোগদান করেন 2007 সালে। ডক্টর মন্ডল লেখেন মূলত বাংলা ভাষায়। ওনার গবেষণার আগ্রহের বিষয় হলো বাংলা কথা সাহিত্য, পার্টিশন সাহিত্য, ভারতীয় সাহিত্য। উনি যে সমস্ত গ্রন্থগুলো প্রকাশিত, ওনার যে সমস্ত গ্রন্থগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আধুনিক বাংলা উপন্যাস, বেষ্টি ও সমষ্টি, এবং মুশায়রা থেকে প্রকাশিত 2013 সালে। ওনার সম্পাদিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আধুনিক ভারতীয় সাহিত্য প্রসঙ্গে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড ও তৃতীয় খণ্ড, পার্টিশন সাহিত্য, দেশ কাল স্মৃতি, প্রকাশনা গাংচিল থেকে 2014 সালে। এছাড়া রয়েছে হারানো দেশ, হারানো মানুষ, সোপান 2015। আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি ডক্টর মন্ডলের সুচিন্তিত বক্তব্য শোনার জন্যে। ডক্টর মন্ডল, প্লিজ আপনি শুরু করুন। ওভার টু ডক্টর মন্ডল, প্লিজ। আচ্ছা, নমস্কার। দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজকে যে ওয়েবিনার আয়োজন করেছেন আপনারা এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কিছু বলার জন্য, তার জন্য আমি কলেজের কর্তৃপক্ষকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলেজের প্রিন্সিপাল স্যার আছেন এবং আইকিউএসসি চেয়ারপারসন যিনি বললেন এতক্ষণ, ডক্টর সাবিত্রী দত্ত, তাকেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং ইতিহাস বিভাগের অধ্যাপক শুভব্রত ভট্টাচার্য যিনি যোগাযোগ করেছিলেন এই বিষয়ে, আমার অগ্রজ দাদা, ওনাকেও আমি আমার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো বলে ঠিক করেছি সেটা পার্টিশন আখ্যানের বিম্ব প্রতিবিম্ব। আমি কি বলতে চাইবো সেইটা নিয়ে প্রথমে একটুখানি আপনাদের বলে নিতে চাই। এক হচ্ছে যে আপনারা এই ওয়েবিনার আয়োজিত হচ্ছে ইতিহাস বিভাগের পক্ষ থেকে। আপনারা জানবেন যে এই উপমহাদেশের পার্টিশন বিগত 70 বছর ধরে নানা পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে এবং তার বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় আখ্যান এবং তার নানা নুয়ান্সেস আছে। সেই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে নানাভাবে উঠে আসে। কিন্তু এই আলোচনা ক্ষেত্রে আমি বিশেষত সাহিত্যের ছাত্র,
সেই হিসেবে আমি কিছু কথা আপনাদের সামনে এই অর্থে রাখতে চাই যে এই যে পার্টিশন আখ্যান বা পার্টিশন চর্চা রাদার বা স্টাডিজ বলতে আজকে যা আমরা সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ গুলো মধ্যে বা সাউথ এশিয়ান স্টাডিজ গুলোর মধ্যে দেখতে পাই, সেইখানে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আরো গুরুত্বপূর্ণভাবে উঠে আসা দরকার, এবং সেইগুলো যদি বাংলার পরিসরে আলোচনা করেন আমার সাধ্য যে পর্যন্ত সেই পর্যন্তই আমি বলতে পারবো। তাতে দেখা যাবে যে ভাষা এবং ভাষার যে গতিশীলতা তার সূত্র ধরে পার্টিশনের বয়ান যেভাবে এতদিন পর্যন্ত হয়ে এসেছে এবং যেভাবে আমরা পার্টিশন আখ্যানকে পেয়েছি, সেই দিক থেকে অনেক জায়গার পার্টিশন এর একটা বৈচিত্র্যময়তা আছে এবং প্রত্যেকটাকে আলাদা করে কন্টেক্সচুয়ালাইজ করা যায় এবং সেই কন্টেক্সচুয়ালাইজেশনের গতিবিধির উপর বা স্থানাঙ্কগুলোর উপর নির্ভর করে সেই পার্টিশনকে আপনি কিভাবে দেখছেন, অর্থাৎ উইদিন দ্য সিস্টেম বা তার বাইরে থেকে একটা জায়গা থেকে সেইটাকে দেখা। এবং শুধু তাই নয় যে 50-49 সাল 47 থেকে 50-এর মধ্যে আমাদের এখানে যেমন পার্টিশন হয়েছে, 3টে দেশের জন্ম হয়েছে, তেমনি ইসরায়েল প্যালেস্তাইনও ভেঙেছে এবং তাদের মধ্যেও বিভাজিত বর্ডারল্যান্ড ধরে দুই এথনিসিটির একটা বিতর্কিত পরিসর তৈরি হয়েছে, যা আমাদেরই মতন এখানে যেরকম তা চলমান পার্টিশনের ধারাকে বহন করে নিয়ে চলেছে সমাজে, অর্থনীতিতে, রাজনীতিতে, ঠিক তেমনটাই সেখানেও ঘটেছে। তা এই যে আয়ারল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড ক্ষেত্রেও এইভাবে বলা যায়, বা ধরুন ইস্ট জার্মানি, ওয়েস্ট জার্মানির ক্ষেত্রে বা কোরিয়ার ক্ষেত্রেও, অর্থাৎ বিংশ শতাব্দীতে বিভিন্ন জায়গায় নেশন স্টেটের উদ্ভবের সঙ্গে সঙ্গে বর্ডারল্যান্ডের যে জ্যামিতি আর কি বাংলায় যাকে বলে বা স্থানাঙ্ক, এই স্থানাঙ্কগুলো কিন্তু মানুষের পার্টিশন চর্চার পরিসরের মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসছে এবং এই জাতিরাষ্ট্রের উদ্ভবের জায়গাটাকে এই বর্ডারল্যান্ডের আলোচনা, মেকিং অফ বর্ডারল্যান্ডের আলোচনার বাইরে রেখে করা আজকের দিনে সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পার্টিশন বা এই যে বর্ডার, মেকিং অফ বর্ডারল্যান্ড যাকে বলছি, একটা নির্দিষ্ট জলবিভাজিকা বা ধরুন ওয়াটারশেড, এই বয়ানটাকে যখন পরে দেখা হচ্ছে তখন ইতিহাসের যারা ছাত্রছাত্রী তারা প্রত্যেকেই, অনেকেই আমরা দেখেছি বা আমরাও পড়েছি তাদের কথা, খুব প্রাজ্ঞজনেরা আছেন যারা এই আলোচনা 50, 60, 70-এর দশক থেকে শুরু করেছিলেন এবং প্রথম 40-50 বছরের দিকে যদি আমরা তাকাই বা 30-40 বছরের দিকে তাকাই, তাহলে দেখবো যে এই পার্টিশন চর্চার একটা বড় জায়গা জুড়ে ছিল হাই পলিটিক্স, অর্থাৎ পলিটিক্যাল ডিসকোর্সে যে সিদ্ধান্তগুলি হয়েছিল, যে জননেতারা কথা বলেছিলেন, তাদের সিদ্ধান্তগুলো এবং তাদের নীতি নৈতিকতা, এইগুলোকে পাবলিক স্ফিয়ারে তার কি প্রভাব, এইগুলো কেন্দ্রিক চর্চা আর্কাইভাল ডকুমেন্টের উপর হয়েছিল। এবং তখনকার যদি নভেলের দিকেও দেখেন যে তখনকার পাঞ্জাবের দিকের যে উপন্যাস, কথা সাহিত্য বা বাংলায় লেখালেখি যে কথা সাহিত্য, বা ধরুন ইসরায়েল প্যালেস্তাইনে হিব্রুতে লেখা, বা ধরুন ইংলিশে লেখা যে নভেল, বা ধরুন ফ্র্যাগমেন্টেড রাইটিংস, যেগুলোর কথাই আমি আসবো পরে, সেগুলোর দিকেও যদি তাকান তাহলে দেখতে পাবেন যে বেশ কিছু সাবজেক্টিভ জায়গাকে আখ্যানের মধ্যে আমরা পেয়েছিলাম, অর্থাৎ এক ধরনের সাবজেক্টিভিটি ডকুমেন্টেশনের প্রসেস আমাদের ছিল, যাকে আমরা প্রথম 30-40 বছরে আমরা সেইভাবে গুরুত্ব দিইনি আমাদের চর্চার পরিসর। যত আমরা বিংশ শতাব্দীর শেষের দিকে গেছি এবং যত আমরা পিপলস ন্যারেটিভের অনুষঙ্গে আমরা পার্টিশনকে বোঝার চেষ্টা করেছি, অর্থাৎ নিচুতলা থেকে পার্টিশনকে দেখেছি হাই পলিটিক্স থেকে সরে এসে, তত আমরা দেখেছি এর বিপুল পরিসরে নানাবিধ জটিলতা, কমপ্লেক্সিটি, ডুয়ালিটি ইত্যাদি তৈরি হয়েছে এবং সেগুলো কে এতদিন পর্যন্ত এই সমস্ত স্বর, ভয়েসেসকে অস্বীকার করার মাসুলও কিন্তু আমরা কম দিইনি। এইটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে কারণে পার্টিশন আখ্যান
তাকে নিয়ে যদি আমরা অনুসন্ধান করি বা তাকে নিয়ে আমরা চর্চা করি, তাহলে দেখতে পাবো যে এই ইতিহাস অনুসন্ধানের সমান্তরালেই আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলো দিকে ঐতিহাসিকেরা সেভাবে নজর দেননি, এবং বেশ কিছু জায়গাতে তারা যেভাবে ইতিহাস অনুসন্ধানের ক্ষেত্রতে সাহিত্যকে ব্যবহার করেছেন, সেগুলো মূলত আর্কাইভাল ডকুমেন্টের অ্যাবসেন্সের জন্য লিটারেচার থেকে তারা ডকুমেন্টেশন করেছেন আর কি। আর তৃতীয়ত যে কথাটা এই স্বল্প পরিসরে আমি রাখতে চাই, সেটা হচ্ছে ধরুন এই যে পার্টিশন, আমরা যখন কথা বলছি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, এটা এতটাই কন্টেক্সচুয়ালাইজড একটা চর্চা যে এই চর্চাটা, এই আলোচনাটা কলকাতায় বসে করা, এই আলোচনাটা ঢাকায় বসে করা, এই আলোচনাটা করাচিতে বসে করা, এই আলোচনাটা পাঞ্জাবে বসে করা, এইগুলো আলাদা আলাদা। এবং এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক কথা আছে, কিছু কথা আমি আজকে বলবো। ফলে একটা বিতর্ক এর মধ্যে থেকে তৈরি হয়েছে, আমরা কি পার্টিশন চর্চাকে বিয়ন্ড দ্য বর্ডারে একটা কম্পারেটিভ স্টাডির দিকে নিয়ে যেতে পারি? যদি নিয়ে যাই তাহলে তার থেকে কোনো জেনারেল ওপিনিয়ন আমরা রাখতে পারি? পার্টিশন ন্যারেটিভ যেভাবে তৈরি হয়, পার্টিশনে চর্চায় ন্যারেটিভ খুব ইম্পর্টেন্ট এই কারণে যে দেখুন, যে কোনো ট্রমা স্টাডিজ বা যে কোনো মাস কিলিং বা ধরুন জেনোসাইডের প্রবণতা যেসব ঘটনার মধ্যে ছিল, সেই সব জায়গায় আর্কাইভাল ডকুমেন্ট সবসময় অ্যাভেলেবল হয় না। ফলে পিপলস ন্যারেটিভ বা মানুষের বয়ান, গল্প, এগুলোর মধ্যে একটা বড় জায়গা জুড়ে থাকে ইতিহাসের বয়ান। আমরা সেই দিকটায় খুব নজর দিয়েছি, সেই আলোচনাটা আমরা একটু রাখতে চাই অল্প করে। আর শেষত আমি যেটা বলতে চাই যে বাংলার যে পার্টিশনের ন্যারেটিভের আলোচনা, সেই আলোচনাটা বাংলা ভাষার, এই উপমহাদেশে বাংলা ভাষাকে কেন্দ্র করে যেহেতু একটা আন্দোলন হয়েছে, একটা জাতিসত্তা উদ্ভবের পর তার একটা পরিচিতি সত্তা তৈরি হয়েছে, বা ছিল আগে যদি এইভাবে ভাবেন, সেটাকে শুধু হিন্দু মুসলমান বিভাজন দিয়ে ব্যাখ্যা করা যায় না, কেননা তার অনেক উল্টো দিকের প্রবণতা গুলোও আছে। সেই জন্য বাংলা ভাষার গতিশীলতা, সেটাতে নিয়ে আন্দোলন এবং তাতে পিপলস পার্টিসিপেশন এবং মানুষের সামূহিক যে চৈতন্য, তাতে এই ভাষার যে গতিপথ বা প্রভাব, তাকে বাদ দিয়ে বাংলার পার্টিশন চর্চা করা একটু মুশকিল এই কারণে অসম্পূর্ণ থেকে যেতে তা বাধ্য। যা আমরা অধিকাংশ সাউথ এশিয়ান স্টাডিজ এর কাজে দেখতে পাই, তাকে জেনারেল ওপিনিয়ন তৈরির একটা এজেন্সি হিসেবে আমরা দেখতে পারি, যে বর্ডারল্যান্ড থেকে বেরিয়ে গিয়ে যখন আমরা এই পার্টিশনের কম্পারেটিভ স্টাডি করি, তখন তার থেকে এমন কিছু কিছু সূত্র আমরা খুব সহজে বের করে নিতে চাই, অর্থাৎ যে ফানুসগুলো বানাতে চাই, যা যে কোনো মুহূর্তে টোকা দিলেই আমাদের এখানকার ন্যারেটিভের মধ্যে তা ভেঙে পড়বে। সেই জন্য আমরা ভাষার সূত্রে বাঙালির যে আইডেন্টিটি বা চর্চা, সেইটাকেও আমাদের একটা কনসিডারেশনের মধ্যে নিতে হবে, এবং সেই জন্য কিছু বাংলা উপন্যাস বা বাংলা ন্যারেটিভ, তাতে আমাদের অপরিচিত যে স্বর যেগুলো আলোচনার মধ্যে আসেনি বিশেষত, সেইগুলো নিয়ে একটুখানি কথা বলা দরকার। আপনারা জানবেন যে এই কথা আমি যখন বলছি, তখন মূলত এখানে যারা ইতিহাসের অধ্যাপক অধ্যাপিকা এবং বিজ্ঞজনেরা, আমার থেকে আরো অনেক বেশি পণ্ডিত মানুষজন যারা অনেক পড়াশুনো করছেন দীর্ঘদিন ধরে, এই অর্থে পণ্ডিত বলছি, তারা আছেন, তারা বলবেন। দেখুন, এটাও এর মধ্যেও কিন্তু একটা, এই যে আলোচনার পরিসর আমি তৈরি করতে যাচ্ছি, এর মধ্যেও একটা মূল প্রবণতা আছে, যে প্রবণতাতে আমরা বাংলার পার্টিশন বা যে কোনো পার্টিশনকে, আমি এখানে নামটা বাংলার পার্টিশন দিইনি, আমি পার্টিশন আখ্যান দিয়েছি, কারণ আমি কিছু জেনারেল কথাই বলতে চাই, সেই সূত্র ধরে আমি রিজিওনাল কনটেক্সটে ঢুকতে চাই। এখানে দেখুন যে একটা হেজিমনিক টেন্ডেন্সি আছে, যে পার্টিশন চর্চাটা যখন প্রথম 40 বছরে যে হাই পলিটিক্স কে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেই হাই পলিটিক্স থেকে আমরা যখন নিচের দিকে নামতে থাকলাম পিপলস ন্যারেটিভের দিকে, তখন অনেকগুলো বড় বড় কাজ হয়েছে, খুব গুরুত্বপূর্ণ পাথ ব্রেকিং কাজ, যেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলি এবং সাইটেশনের মধ্যে রাখি। সেগুলোতেও এইগুলো দেখা গেছে যে আমাদের এখানে পার্টিশনের চরিত্র অনেক আলাদা। এবার এই আলাদাগুলোকে নিয়ে যখন আমাদের এই পার্টিশনের চর্চা ভারতবর্ষের বাইরে থেকে করা হয়েছে, তখন আমরা দেখেছি যে আমরা সব মিলিয়ে
এমন একটা ধর্তাই তৈরি করতে চেয়েছি, এমন একটা খোল তৈরি করতে চেয়েছি, এমন একটা তত্ত্বের বাক্স তৈরি করতে চেয়েছি, এমন কিছু আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে চেয়েছি যে আন্ডারস্ট্যান্ডিং গুলো দিয়ে আমরা খুব সহজে বিভিন্ন দেশের পার্টিশনের বর্ডারল্যান্ডকে মিলিয়ে পড়তে পারি। এখন এটা যে কোনো আলোচনার মধ্যে যখন কনটেক্সট এবং সাব কনটেক্সট আসে, তখন এই থিওরাইজেশনের প্রবণতা আজকে প্রথম প্রবণতা নয়। অনেক হলোকাস্টের পরে হলোকাস্ট চর্চা যখন হয়েছে তখনও হয়েছে, এটা নতুন কিছু নয়। কিন্তু সব মিলিয়ে এখানেও কিন্তু একটা চর্চার আগ্রাসনের পরিসর আছে, যে আগ্রাসনের পরিসর দিয়ে আমরা বাংলার পার্টিশনের যে জটিলতা, যে আবিলতা, যে সমস্যাগুলো, তার অনেক জায়গাকে আমরা এড়িয়ে গেছি, যেগুলো প্রত্যক্ষভাবে আমরা সবসময় আর্কাইভাল ডকুমেন্টেশনের মধ্যে পাইনি। এই মোটামুটি আমি খুব সংক্ষেপে রাখতে চাই যে কথাগুলো, সেইটা আপনাদের সামনে বললাম। এখন প্রথমে যে সূত্রটায় আসি সেটা হচ্ছে যে ধরুন হলোকাস্ট চর্চা, বা ধরুন যখন হলোকাস্ট হলো তার পরবর্তীকালের যে হলোকাস্ট সংক্রান্ত চর্চা, সেই জায়গাতে আমরা যখন হলোকাস্ট শব্দটাই পেলাম, র্যান্ডম হাউস ডিকশনারি 1987-এ হলোকাস্টকে ডিফাইন করছে এইভাবে, গ্রেট or complete devastation or destruction এই হিসেবে। এবং আপনারা যদি জ্ঞানেন্দ্র পান্ডের আলোচনা পড়েন তাহলে উনি বলছেন যে পার্টিশন ইজ আ হ্যাকনিড টার্ম, মানে এত বস্তা পচা এবং তাকে এত বহুবিধ কনোটেশনের তার মধ্যে আছে, এবং তাকে এই কনোটেশন গুলো বাদ দিয়ে আমরা যেভাবে নিরবিচ্ছিন্ন ভাবে ব্যবহার করে চলি, তার ফলে সে নিজেই এমন একটা ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে যে এই টার্মটা ইটসেলফ একটা হিস্ট্রিকে ডিফাইন করে। এটি খুব গুরুত্বপূর্ণ কথা এই কারণে, কারণ আমরা যখন নিচের দিক থেকে পার্টিশনকে দেখতে চাইবো, যখন ওপরের পলিটিক্যাল ডিসকোর্সের বাইরে এসে পলিটিক্যাল লিডারদের কথাবার্তার বাইরে এসে পলিটিক্স পার্টিশনকে দেখতে চাইবো, তখন আমাদের প্রথম সম্মুখীন হতে হয় এইরকম একটা টার্মে, যে টার্মের অর্থ প্রত্যেকটা মানুষের কাছে আসলে আলাদা, কিন্তু আমরা তাকে খুবই সমন্বিতভাবে, খুবই সিনথেসাইজড ফর্মে তাকে আপনাদের যে কোনো ক্ষেত্রে রাখি, যা কনটেক্সচুয়াল, যা একটা কনটেক্সট বিহীন শব্দে পরিণত হয়। এইটা কিন্তু পার্টিশনকে বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ফাঁদ, যে ফাঁদে আমরা নিয়ত পড়ে চলেছি, এবং তার একটা বড় দিক হচ্ছে ওই কনটেক্সট থেকে বেরিয়ে গিয়ে পার্টিশনকে যদি আমরা আলাদা করে ইন কম্প্যারিজনের মধ্যে বুঝতে চাই। তখন এই নিয়ে আর্নেস্ট ভ্যান অ্যালফেন বলে একজন ভদ্রলোক ছিলেন, তার একটা বিখ্যাত বই আছে, কট বাই হিস্ট্রি, হলোকাস্ট এফেক্ট ইন কন্টেম্পোরারি আর্ট, লিটারেচার অ্যান্ড থিওরি, স্ট্যানফোর্ড থেকে বেরিয়েছিল। এগুলো সব 70 দশকের কাজ। সমস্ত কাজ বিস্তারিতভাবে বলার কোনো স্কোপ এখানে নেই, আমি সূত্র কিছু কিছু বলে যাচ্ছি এই কারণে যে এটা থেকে বোঝা যাবে যে আমরা আজকে যেভাবে পার্টিশনের সম্মুখীন হয়েছি, অনুচ্চ রাখছি যে কিভাবে সম্মুখীন হয়েছি, কেননা সেটা আপনাদের প্রত্যেকের মানসক্রিয়ার মধ্যে আছে। সেইগুলো থেকে এই আলোচনা কতটা দূরে, এটাই প্রমাণ করে যে আমরা ন্যারেটিভ বা পিপলস ন্যারেটিভ বলুন বা ধরুন আখ্যান বলুন, সেটা থেকে দূরে সরে গিয়ে আমরা শুধুমাত্র পার্টিশনকে কতগুলো নির্দিষ্ট চিহ্ন বা মেটাফর দিয়ে ভাবতে চেয়েছি, যার ফলে আমাদের এই বৈচিত্র্যময় পার্টিশন আখ্যানের জায়গাগুলো আমাদের সামনে থেকে সরে গেছে। এরকমই বার্লিনের একটা কাজ উল্লেখ করব প্রথমে। ক্যারেন টিল বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি নিউ বার্লিন বলে একটা ধারণা দিচ্ছেন। বলছেন নিউ বার্লিন, নতুন বার্লিন কি না, সাইমালটেনিয়াসলি এমবডিজ প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স, সাইমালটেনিয়াসলি এমবডিজ প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স। ধরুন আমি এটার ইন কম্পারিজন বলতে পারি, উদ্বাস্তু মানুষের ভিড়, এটা বলা মাত্র আপনার চোখের সামনে একটা ব্যস্ত বুভুক্ষ মানুষের মিছিল উদ্বাস্তু স্রোতের শিয়ালদা স্টেশনকে মনে পড়ে।
আজকে শিয়ালদা স্টেশন তো তা নয়। তাহলে শিয়ালদা স্টেশনকে যদি আপনি একটা মেটাফোর করেন পার্টিশনের, সেইটা কখনোই একটা সম্পূর্ণ মেটাফোর নয়। এই শিয়ালদা স্টেশন বা ধরুন মনুমেন্টের তলায় যে বিক্ষোভ হচ্ছে, বা ধরুন কলকাতার রাস্তায় মা ফ্যান দাও বলে মন্বন্তরের লোকেরা যাচ্ছে এবং পরে আবার আসছে উদ্বাস্তু মানুষরা, এই যে ছবিগুলো যা মূলত আমাদের বাংলার নাগরিকতাকে ছুঁয়ে যায়, নাগরিক ছবিগুলো, এইগুলোই আমাদের সামনে পার্টিশনের মেটাফোর হয়ে উঠেছে, আমরা চাই বা না চাই। এবং এগুলোকে প্রোপাগেট করা হয়েছে এমন ভাবে যা মোটামুটি ভাবে উচ্চ মধ্যবিত্ত মানুষের তৈরি করা যে পার্টিশন ন্যারেটিভ, তার উপর ভিত্তি করে দাঁড়ান। আমি অন্য আর একটা প্রসঙ্গে এই কথায় আবার ফিরবো। এই ক্যারেন্টিল দ্য নিউ বার্লিনে যে কথাটা বললেন, সেই কথাটা তাৎপর্য এখানে যে আমি এই সূত্রে বলতে চাই যে রবার্ট জে লিফটন বলে একজন ভদ্রলোক আছেন, আপনারা জানেন, আমেরিকান একজন সাইকোলজিস্ট, তার খুব বড় কাজ আছে হলোকাস্ট নিয়ে। রবার্ট জে লিফটন বলছে যে আজকে আমরা যে পার্টিশন বা হলোকাস্ট বা এই ধরনের মেমোরি, কালেকটিভ মেমোরি নিয়ে কাজ করি যখন, তখন এই কালেকটিভ মেমোরি গুলো খুব ইম্পর্টেন্ট, সেখানে ইন্টারভিউ এর ভূমিকা। আসলে ইন্টারভিউ গুলো কিন্তু একটা করে আখ্যান, সেখানে আমি ইতিহাসকে খুঁজতে চাই বটে, কিন্তু সেই ইতিহাস হচ্ছে সাবজেক্টিভিটির ইতিহাস। অর্থাৎ সাবজেক্টিভিটি ডকুমেন্টেশনের ক্ষেত্রে এই ইন্টারভিউ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয়, যেদিকে আমরা ক্রমশ পার্টিশন স্টাডিজকে যেতে দেখছি। এই যে আমি আজকে আমার বক্তব্যের শিরোনাম করেছি আখ্যানের বিম্ব প্রতিবিম্ব, এর একটা বড় কারণ হচ্ছে এই প্রত্যেকটা ইন্টারভিউ বা প্রত্যেকটা বয়ান এক একটা করে আখ্যান, এবং সেটা ব্যক্তিগত। এই আখ্যান যখন আপনি নেবেন, তখন আপনার হাতে কোনো রাস্তা নেই সেটাকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখা তিনি সত্য বলছেন কি মিথ্যে বলছেন। আপনি কটা সাল মিলিয়ে নিতে পারেন, কিন্তু তার অভিজ্ঞতা সম্পূর্ণভাবে তার নিজস্ব, তার বলার ভঙ্গি সম্পূর্ণভাবে তার নিজস্ব, তার নীরবতা সম্পূর্ণভাবে তার নিজস্ব, এবং কোন জায়গাকে তিনি অমিট করে যাবেন, কোন জায়গাকে তিনি বলবেন, এইটাও সম্পূর্ণভাবে তার নিজস্ব। তার ফলে এই যদি এইটা একটা করে আখ্যান হয়, এগুলো সব নিরবিচ্ছিন্ন অজস্র আখ্যানের মালা হিসেবে যদি আপনি পার্টিশনকে দেখেন, তাহলে দেখবেন এর মধ্যে দিয়ে আমরা একটা বাঙালি, যে কোনো পার্টিশন এফেক্টেড, পার্টিশন সার্ভাইভার, যে তার একটা সাবজেক্টিভ মনের গড়নকে আমরা স্কেচ করতে পারবো। এবং আখ্যানে সর্বদাই আমরা যেমন একদম শেষে এই কথাটা বলার ইচ্ছে আছে যে কিভাবে আমরা খুব সাধারণভাবে বাংলা অলংকার শাস্ত্রে, ভারত যারা এখানে সাহিত্যের ছাত্র আছে তারা বুঝবেন যে কিভাবে আমরা কোনো জিনিসকে উপমা দিই, মেটাফর তৈরি করি। উপমার মধ্যে দুটো পার্ট থাকে, একটাকে বলে উপমান, একটাকে বলে উপমেয়। এবার এই উপমান আর উপমেয়র সম্পর্ক সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো আখ্যান ধর্মিতা দাঁড়িয়ে থাকে এই উপমান এবং উপমেয়র বৈচিত্র্যময় সম্পর্কের উপর। এবং তাতে আমরা যেভাবে পার্টিশন আখ্যানকে এতদিন পর্যন্ত পড়তে শিখে গেছি, তার একটা বড় দিক হচ্ছে আমরা এটাকে একটা বিকল্প ইতিহাস হিসাবে জেনেছি। এই যে যেমন ধরুন মুশিরুল হাসানের যখন উনি ইন্ডিয়া পার্টিশন দ্য আদার ফেস অফ ফ্রিডম বই লিখছেন এবং পাঞ্জাবের পার্টিশনের বিভিন্ন ছোট ছোট অ্যানেকডোটস তিনি সাহিত্যের পাতা থেকে তুলে ইতিহাসকে দাঁড় করাচ্ছেন, বা ধরুন আরো অনেক ইতিহাসের মানুষের এরকম কাজ আছে যেগুলো আমাদের প্রথম দিকে ভীষণভাবে নাড়া দিয়েছে, এই কারণে যে এই আখ্যানগুলোর যে এই আখ্যানগুলোর যে ভারতীয় আখ্যানে একটা বড় ভূমিকা আছে, সেইটা কিন্তু ঐতিহাসিকরাই নির্ণয় করেছেন। কিন্তু তার ইঙ্গিতটা হচ্ছে ইতিহাস প্রধান, অর্থাৎ আমরা সামহাও ন্যারেটিভটাকে একটা ইতিহাসের বৈকল্পিক বাচন হিসেবেই দেখেছি। কিন্তু ন্যারেটিভ কিন্তু এভাবে চলে না। ন্যারেটিভ অবজেক্টিভ রিয়েলিটির উপর দাঁড়িয়ে থাকে, এটা ঠিক, কিন্তু অবজেক্টিভ রিয়েলিটি টুকুই শুধু ন্যারেটিভ নয়। এই কথাটা খুব সেন্সিটিভ। এই কথাটাকে এইভাবে ভাবুন যে যদি এই ন্যারেটিভ গুলোই শুধুমাত্র ইতিহাস হতো, তাহলে এত বছর ধরে পার্টিশন আখ্যান মানুষ পড়ে চলেছে কেন? তার কারণ পার্টিশন আখ্যানের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ স্বর তার মানে আছে, যে গুরুত্বপূর্ণ স্বরটা তাকে এমন একটা সাবজেক্টিভিটির কাছে, এমন একটা নীরবতার কাছে, এমন একটা আত্মপ্রক্ষেপণের কাছে, এমন একটা আত্মবৈপরীত্যের কাছে, এমন একটা আত্মভাঙনের কাছে নিয়ে যায়, যা
সে পড়ে আনন্দ পায়, যে কারণে এই সাহিত্য বলে মানুষ সাহিত্য পড়ে যুগে যুগে কালে কালে। তা প্রথম 20-30 বছরে যখন এই বইগুলো লেখা হয়েছে, অনেক বড় বড় রাইটার, যেমন ধরুন পার্টিশন ডায়ালগ বলে একটা বই আছে, যারা আগ্রহী তারা পড়তে পারেন। অলোক ভাল্লা 10 জন পাঞ্জাবের পার্টিশনের ওপর লেখক, তাদের সাক্ষাৎকার নিয়েছিলেন দীর্ঘদিন ধরে, দিয়ে তাদের সেই সাক্ষাৎকারগুলোর ইংরেজি ট্রান্সলেশন ছেপেছিলেন। সেখানে কৃষ্ণা শ্রবতী, আপনারা জানেন, খুব বিখ্যাত একজন লেখিকা, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমাদের প্রজন্ম তো পার্টিশন কি এবং পার্টিশনের জন্য আমার কি প্রতিক্রিয়া হয়েছে এটা জানাতে জানাতেই আমাদের প্রজন্ম শেষ হয়ে গেল। আমি বলতে চাইছি এই কথাটা, আখ্যানটা শুধুমাত্র ওই সময় বা ওই ইতিহাসটাকে ধরে রাখার জন্য নয়। পার্টিশন আখ্যান যেহেতু বয়স অনেক হয়েছে এবং সমর্থ হয়েছে, তখন নেশন স্টেটের উদ্ভবের সঙ্গে সঙ্গে পার্টিশন ন্যারেটিভ বা পার্টিশন বাচন বা তার কাহিনী বা তার বিন্যাস, এরও একটা এমন চরিত্র তৈরি হয়েছে যে সে নিজে সমর্থ হয়ে উঠেছে একটা কাহিনীকে ধরে রাখার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ, যেভাবে আমরা অনেক জায়গাতেই সাহিত্যের মধ্যে পার্টিশনের উপাদানকে খুঁজে পাই। শুধুমাত্র পার্টিশনের ইতিহাস সেখানে আছে বলে আমরা কিন্তু সেই বইটা পড়ি না, আমাদের অজান্তেই সেই বই আমাদের ভালো লাগে, তার কারণ ওর মধ্যে পার্টিশন সাবজেক্টিভ রিয়েলিটি হিসাবে থাকে। আমি আমার বক্তব্যের একদম শেষে এই বিম্ব প্রতিবিম্বের তুলনামূলক জায়গায় গিয়ে আমার কথা শেষ করব। আমি বারবার যেখান থেকেই শুরু করি না কেন, আমি ওই সূত্রেই যেতে চাইছি, যে কিভাবে এই উপমান উপমেয় তার মাঝখানে পার্টিশন মিডিয়েট করে, এবং সেই জায়গাটা সম্পূর্ণ একটা সাবজেক্টিভ। আখ্যানের ধর্মই হচ্ছে সে এই সাবজেক্টিভিটি ডকুমেন্টেশনকে খুব ভালো করে ধরে রাখতে পারে, এবং সেটা সব জায়গাতেই ইতিহাসের সাল তারিখের বা ঘটনা স্থানাঙ্ক নির্ধারিত নয়। এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো ইতিহাসের সূত্রে পার্টিশনের জন্য বললাম, একটা কাজের কথা আপনাদের বলতে চাই। জো ক্লেরি বলে একজন ভদ্রলোক, তার একটি খুব বিখ্যাত একটি গ্রন্থ নাম করেছে, খুব বইটা অনেকদিন আগেই লেখা। এই বইটার নাম হচ্ছে লিটারেচার, পার্টিশন ইন দ্য নেশন স্টেট। এই বইটা এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হচ্ছে এই যে বললাম যে পার্টিশন আখ্যান নেশন স্টেটের উদ্ভবের সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সমর্থতা অর্জন করে, একটা মানে কি বলবো, পার্টিশন ন্যারেটিভ অ্যাজ এ জার, লিটারারি জার, সে নিজে একটা সমর্থ জারে পরিণত হয়েছে। এবং এতদিন পর্যন্ত আমরা পার্টিশন টেক্সটকে যেভাবে দেখতাম, যে কি না পার্টিশন ন্যারেটিভ আসলে কিন্তু একটা কাউন্টার ফ্যাকচুয়ালাইজেশন আমাদের সামনে তুলে ধরে। কথাটা একটু বিশ্লেষণ করার দরকার, এই কারণে যে ন্যাশনাল ন্যারেটিভ, নেশন স্টেটের পরে তার তো একটা ন্যাশনাল ন্যারেটিভ তৈরি হয়। এই ন্যাশনাল ন্যারেটিভ কখনোই পার্টিশন ন্যারেটিভের সঙ্গে একসঙ্গে চলতে পারে না। সর্বদাই ন্যাশনাল ন্যারেটিভের একটা সাবভার্সিভ ভার্সন হিসেবে আমরা পার্টিশন ন্যারেটিভকে পাই। অর্থাৎ পার্টিশন ন্যারেটিভের মধ্যে আমরা যে অন্তিম সত্যের কাছে পৌঁছতে পারি ন্যারেটিভের মধ্যে দিয়ে, সেটা সবসময় নেশন স্টেটকে অ্যান্টাগোনাইজ করে, মানে তার বিপ্রতি পেশে হাঁটে। খুব সহজ উদাহরণ বললে এইভাবে বোঝা যাবে, একটু মানে সিম্পলিফিকেশন হয়তো হবে, কিন্তু বোঝানোর জন্য এটাই সবচেয়ে সহজ। এমন কোন পার্টিশন ন্যারেটিভ দেখাতে পারবেন যেখানে এই যে দেশ হলো, এই দেশ হওয়াটাকে সমর্থন করা হয়েছে এবং আপনার সেই টেক্সটটা ভালো লেগেছে? এরকম পাওয়া যাবে না। তার কারণ প্রত্যেকটা পার্টিশন ন্যারেটিভের মধ্যে আসলে এই নেশন স্টেটের হয়ে ওঠার বিকল্প যে ধারণাগুলো, সেই ধারণাগুলো যা হয়ে উঠতে পারত প্রি পার্টিশন স্টেজে, এই সমাজ ব্যবস্থা যেরকম ছিল, তার এথনিসিটি যেরকম ছিল, যে সম্প্রীতির বাতাবরণ ছিল, সেইটাকেই সে স্পর্শ করতে চায়। এবং যখন কোনো হিউম্যান রিলেশনের মধ্যেও পার্টিশন এসে সেই বিভেদ বা ওয়াটারশেড তৈরি করে, তখনও এই প্রবণতাটা থাকে যে সেই জলবিভাজিকাকে ছাপিয়ে প্রিপার্টিশন স্টেজের সেই যে অবস্থা, সেইখানটাকে পৌঁছানো, সেই জায়গাটাকে স্পর্শ করা। ফলত খুব এসেনশিয়ালি পার্টিশন
টেক্সট একটা কাউন্টার ফ্যাকচুয়ালিটির মধ্যে দিয়ে যায়। এই যে কাউন্টার ফ্যাকচুয়ালাইজেশন, ওই যুগোস্লাভিয়ার বিভাজন হয়ে গেছিল জানেন তো, সেখানের একজন পার্টিশন তাত্ত্বিক বা আলোচক, তার নাম হচ্ছে ক্রিস্টাল বার্তলোভিচ। ইনি এই যে কাউন্টার ফ্যাকচুয়ালাইজেশনের কথা বললাম, এইটাকে উনি বলছেন ক্রিটিক্যাল কাউন্টার ফ্যাকচুয়ালাইজেশন। অর্থাৎ নেশন স্টেটের একটা বিকল্প ক্রিটিক আখ্যান রাখছে, অথবা রিডার সেই আখ্যানকে পড়ছে একটা নেশন স্টেটের বিকল্প ক্রিটিক রাখার জন্য, বা তাকে ধরার জন্য, তাকে স্পর্শ করার জন্য। ফলত বর্ডার ইভলভ করা, নেশন স্টেট ইভলভ করা এবং তার সঙ্গে পার্টিশন আখ্যানের চরিত্রের বদল ঘটা, তাকে রিড করার প্রকরণের বদল ঘটা, এইটা কিন্তু অবিচ্ছেদ্যভাবে জুড়ে আছে। এইখানে একটা গুরুত্বপূর্ণ ইন্টারভেনশন যারা পরের দিকে, অর্থাৎ আমাদের প্রজন্ম, যারা আপনারা যারা শুনছেন, যারা কম বয়সী, তাদের যে প্রজন্ম, যারা প্রত্যক্ষভাবে পার্টিশন দেখেনি, যারা টেক্সটকে শুধুমাত্র এই কাউন্টার ফ্যাকচুয়ালাইজেশনের ঢঙে দেখে না, কারণ সে তার পারিপার্শ্বিক মেটাফোরের মধ্যে পার্টিশনে তাকে পৌঁছতে হয়, তার সামনে তো কোনো ইতিহাস নেই, সেই ইতিহাসে পৌঁছয় একটা বাস্তবের, তার পারিপার্শ্বিক মেটাফোর থেকে, যে মেটাফোর থেকে তাকে উজানে হাঁটতে হয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারভেনশন হচ্ছে উত্তর প্রজন্মের। তারা বলছে যে এই যে এর মধ্যে ধরুন কিংস কলেজের এই অনন্যা জাহানারা কবির, অ্যানা বার্নার্ড, এরা সব আছে, ইয়াসমিন খান, ভাজিরা ফায়জালা, ইয়াকুব আলী জামিনদার, এরা মূলত ব্রিটিশ হিস্ট্রির অধ্যাপক অধ্যাপিকা, কেউ কেউ লিটারেচারের অধ্যাপক অধ্যাপিকা, মূলত বাইরের থেকে দেখছেন, সারা পৃথিবীর পার্টিশনকে একসাথে নিয়ে বিচার করার চেষ্টা করছেন। এর অনেক বিপদ আছে, আমি শেষে সে বিপদের মধ্যে আমরা অলরেডি পড়েওছি। আমরা যতই নাগরিকত্ব, সিটিজেনশিপ এগুলো নিয়ে বাইরে থেকে চর্চা করি না কেন, আমরা ইন্টারনালি আমাদের নানা নোয়ান্সেস, নানা সমস্যা আমাদের পার্টিশন সংক্রান্ত যে আখ্যানের মধ্যে ছিল, যাকে আমরা সেই অর্থে গ্রহণ করিনি, তার ফল আমাদের ভুগতে হয়েছে নানাভাবে। সে কথা আরেকদিন আলোচনা করা যাবে, কিন্তু মূল কথা হচ্ছে বার্তলোভিচের কথা, যে ক্রিটিক্যাল কাউন্টার ফ্যাকচুয়ালাইজেশন, তাকে এক অর্থে কাউন্টার করা বলবো না, তার থেকে আরেকটু এগিয়ে বলছেন এই উত্তর প্রজন্মের যারা পার্টিশন চর্চা করছে, তারা বলছে যে পার্টিশন টেক্সট নিশ্চিতভাবে এই কাউন্টার ফ্যাকচুয়ালাইজেশনের কথা বলে। ঠিকই, নীলকণ্ঠ পাখির খোঁজে যখন লেখা হয়েছে তখনও আমরা দেখেছি একটা হারানো দেশ, এই হারানো দেশের মধ্যে প্রি পার্টিশন নোশনটা পোস্ট পার্টিশন নোশনের থেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরুন নীলকণ্ঠ পাখির খোঁজের দ্বিতীয় খণ্ড, অর্থাৎ যেটার নাম মানুষের ঘর বাড়ি, এই উপন্যাসটা শুরুই হয় কি বলে, কলকাতায় এসে আমরা খুব গরিব হয়ে গেলাম, এটা দিয়ে শুরু হয় উপন্যাসটা। এবং এই উপন্যাস যতই আপনারা পড়বেন, যেটা পার্টিশন সাহিত্যের একটা খুব বড় জায়গায় দাঁড়িয়ে আছে নীলকণ্ঠ পাখির খোঁজে, আজকে কতজন সেটা পড়ছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু বাংলার পার্টিশন বোঝার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। তো এনারা বলছেন এই কাউন্টার ফ্যাকচুয়ালাইজেশনের সমান্তরালে পার্টিশন একটা কোহেসিভ ডিফারেন্ট এথনিসিটির মানুষকে এক জায়গায় এনে দেখারও একটা জায়গা। ফলে এর মধ্যে আমরা বর্ডারকে বর্ডারকে ছাপিয়ে উঠে আমাদের যে পরিচিতি, সেই পরিচিতিকে স্পর্শ করার জন্য যে একটা ইউনিফিকেশনের জায়গা, যে একটা জেনারেল মানবতাকে স্পর্শ করার জায়গা, সেই জায়গাতেও আমরা পৌঁছতে পারি। এখানে নেশন স্টেটের ধারণা অন্যভাবে আসে। বিভিন্ন নেশন স্টেটের মানুষ থাকলেও তারা এই সূত্র ধরে, এই কাউন্টার ফ্যাকচুয়ালাইজেশনের সূত্রকে অস্বীকার করে তারা একটা কাছাকাছি আসার জায়গাও পায়। অর্থাৎ যেটাকে তারা বাইনারি বলছিল এতদিন, বিরোধাভাস বলছিল, বিপ্রতিপতা বলছিল, সেটা একটা সংলগ্নতার জায়গায় এসে পৌঁছয়। এইটা বলতে বলতে এইখানে এই খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন, আই আর্গিউ দ্যাট literature can do more than counter official narrative, and that is not necessarily or even typically anti-nationalist. Instead, of partition fiction has a special capacity to gesture towards, and in some cases formally construct, visions of collectivity and nationhood based on solidarity, not separation. Very important
ইন্টারভেনশন, এইভাবে ভাবা যে এটা কিন্তু শুধু এমন একটা ইন্টারভেনশন হিসেবেও পার্টিশন লিটারেচারকে দেখা যায় যা একটা সলিডারিটির কথাও বলে সেপারেশনের বদলে, অর্থাৎ একটা ডিভিশনের বদলে একটা কোএক্সিস্টেন্সের গল্পকেও সামনে আনে। এই জায়গা থেকে যদি আমরা আমাদের যে বিম্ব প্রতিবিম্বের অ্যানালজির জায়গাটা টানছি সেইটাকে দেখি, সেইটা আমরা আমাদের পার্টিশন আখ্যানের মধ্যে ভীষণভাবে পাবো এবং ইতিহাসের পাঠের সমান্তরালে আমরা তাকে পড়তে পারবো। খুব সম্প্রতি একটা কাজের উল্লেখ করি, জয়ন্তী বসু, আপনারা এই কাজটা পড়তে পারেন, এটা বাংলার পার্টিশন নিয়ে করা একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের উপর কাজ। আমরা যে কাজগুলো পড়তে অভ্যস্ত সেগুলো সবই পাঞ্জাব পার্টিশনের উপর, বাংলার পার্টিশনের উপর সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের দিক থেকে খুব বেশি মানুষ কাজ করেননি। জয়ন্তী বসুর এই কাজটা রিকনস্ট্রাক্টিং বেঙ্গল পার্টিশন বললে, এখানেও যদিও তিনি ইন্ট্রোডাকশনে স্বীকারই করছেন যে তার ইন্টারভিউ গুলো সবই আপার মিডল ক্লাসের মানুষের নেওয়া ইন্টারভিউ, এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে কিভাবে একটা মানুষ সাইকোলজিক্যালি পার্টিশনকে ক্যারি করে। এখানে একটা প্রবন্ধের একটা কাজের উল্লেখ করা উচিত। জোনাথন ডি গ্রিনবার্গ, এই ভদ্রলোক সাউথ এশিয়ান স্টাডিজ এর একজন অধ্যাপক। এই ভদ্রলোক একটা প্রবন্ধ লিখেছিলেন, সেই প্রবন্ধটা এখন এই জয়ন্তী বসু বা আরো যারা কাজ করেছেন তারা অনেকেই রেফার করেছেন। এই কাজটার মধ্যে ওই যে আমি বললাম বিভিন্ন কনটেক্সটে পার্টিশনকে দেখা, পার্টিশনের কোনো জেনারেল কনটেক্সট হতে পারে না এই শব্দটা ভীষণভাবে কনটেক্সট নির্ভর, এই কথাটা উনি বললেন। কিন্তু এটার থেকেও একটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি এই প্রবন্ধে বলছেন। এই প্রবন্ধে বলছেন ফ্রয়েড যে অর্থে মানে সাইকোসিসের আলোচনায় ফ্রয়েড যে অর্থে বিজেন্টাং এর ব্যবহার করেছিলেন, অর্থাৎ অকুপাইং একটা ধারণা যা শক থেরাপিতে ব্যবহার করা হয়, সেই রকমই ভীষণ ক্যাথার্টিক একটা আলোচনা বা একটা ইন্টারভেনশন হচ্ছে পার্টিশন, যে ক্যাথার্টিক ইন্টারভেনশনের মধ্যে দিয়ে পার্টিশন ভিন্নতর অর্থ তাৎপর্যে প্রত্যেকটা মানুষের মনে আসতে থাকে, এবং তাকে কতটুকু রিটেন করা যায় এবং কতটুকু তার থেকে বেরিয়ে ওঠা যায়, এটা কিন্তু এর প্রক্রিয়া বা এর কোনো লিটারেরি অ্যারেঞ্জমেন্ট বলুন বা একে স্টাডি করার কোনো প্রপার মেথোডোলজি বলুন, সেটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। ফলে এমন কোনো কাজই এটাতে ক্ষেত্রে পাওয়া যাবে না যে কাজের ক্ষেত্রে এই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের যে জটিলতা তা সবটা ধরা গেছে। কেউ বলছেন এটাকে মেমেন্টোর মধ্যে দিয়ে স্টাডি করা উত্তর প্রজন্মের কাজ, কেউ বলছেন এই স্মারকগুলোর মধ্যে থেকে আমরা পৌঁছতে পারি সেই জায়গাতে যে জায়গায় আমরা প্রি পার্টিশন এরাতে ছিলাম, যেখানে এথনিসিটির বৈচিত্র্যময় যে বিস্তার, সেই বিস্তারকে আমরা স্পর্শ করতে পারবো। অনেকে অনেক কথা বলছেন, কিন্তু মূল ব্যাপার হচ্ছে অ্যাজ এ টার্ম পার্টিশন তাকে একটা ফ্রয়েডীয় অর্থতে যদি আমরা দেখি, তাহলে তার একটা এমন শক্তি আছে যে একটা ইলেকট্রিক শকের মতন একটা মন মানসিকতাকে সে স্পর্শ করতে পারে, সে সঙ্গে সঙ্গে টুইস্ট করতে পারে, তাকে সঙ্গে সঙ্গে এমন অভিঘাত তৈরি করতে পারে তার মনে যে সে একটা ভিন্নতর অর্থ তাৎপর্যের, তার পরিচিত স্মৃতিময়তা একটা ভিন্নতর অর্থ তাৎপর্যের স্মৃতিময়তায় রূপান্তরিত হতে পারে। এই জয়ন্তী বসুর এই রিকনস্ট্রাক্টিং বেঙ্গল পার্টিশন বইটা আমি এই কারণে উল্লেখ করতে বলবো, এখানে কিন্তু এই মনস্তাত্ত্বিক যে দিকটা, সেই দিকটার একটা বড় আলোচনা উনি করেছেন, এবং করতে করতে উনি বলছেন যে আমি যতই মিডল ক্লাস মানুষের, উচ্চ মধ্যবিত্ত মানুষের ইন্টারভিউ করি না কেন, কিন্তু মূল প্রশ্ন কয়েকটা খুব গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে যে তারা এই মেমোরির সাথে কিভাবে কনফ্রন্ট করে, তারা কিভাবে এই মেমোরি থেকে বেরোয়, তাদের আখ্যানে এই মেমোরি কতটুকু সেই অতীতকে স্পর্শ করতে চায় অথবা চায় না। এই যে পরিত্যাগ এবং এই যে গ্রহণ, এর একটা নির্দিষ্ট পাথওয়ে আছে, যে পাথওয়ে দিয়ে আমাদের রিসার্চারদের হাঁটতেই হবে, এবং তার ব্যক্তিগত যে স্মৃতি অভিজ্ঞতা বা তার যে বিলঙ্গিংস, পারিবারিক বিলঙ্গিংস থাকতে পারে,
মেন্টাল সংলগ্নতা থাকতে পারে, সেটাও কিন্তু এই ইন্টারভিউগুলো বিন্যাসের ক্ষেত্রে ভীষণ রকম ভাবে কার্যকরী হয়। আমি এখানে ইন্টারভিউগুলোকে কিন্তু আখ্যান অর্থে বলছি আপনাদের কাছে, কেননা পার্টিশন আখ্যানে যেগুলো টেক্সট যা লেখা হয়ে গেছে তার সাথেই বয়ানগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে যে যখন আপনি ইন্টারভিউ নেন আর তখন তাকে লিখে ফেলেন, আপনারা যদি কেউ এই কাজ করেন তাহলে দেখবেন এর মধ্যে শত যোজন দূরত্ব। যখনই তা লেখা হয়ে যায় তখন তা একটা ন্যারেটিভের ফর্ম পায়, কিন্তু যখন তিনি বলেন তখনও একটা ন্যারেটিভের ফর্ম পায়। সেখানে তার নীরবতা গুলোকে ধরা যায়, সেখানে তার এড়িয়ে যাওয়া গুলোকে ধরা যায়, যা কিন্তু লিখিত ভার্সনের মধ্যে পাওয়া যায় না। অর্থাৎ পার্টিশন আখ্যান বলতে কিন্তু আমি দুটো একসাথে বোঝাতে চাইছি, অর্থাৎ যে গল্প তিনি তার জীবন সম্পর্কে বলেন। এখন এই পর্যন্ত বলে আমি আবার একটু পুরনো জায়গায় ফিরবো। ধরুন এই যে 47-এর 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলো এবং দুটো দেশে পরিণত হলো, পাকিস্তান, ভারতবর্ষ, এবং 71-এ 3টে দেশের জন্ম হলো, যারও সূত্রপাত আপনারা 47 থেকে ধরতে পারেন। এর 1 বছরের পরেই আমরা ইসরায়েল প্যালেস্টাইনের ডিভিশন দেখেছিলাম। উর্বশী বুটালিয়ার নাম আপনারা শুনেছেন, তার প্রথম খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আদার সাইড অফ সাইলেন্স। এরপরে একটা কাজ তিনি করেছিলেন যে কাজটা খুব গুরুত্বপূর্ণ। সেই কাজটা তে বলছেন, শুরু করছেন এইভাবে যে 2011 সালে তিনি প্যালেস্টাইন গেছিলেন এবং সেখানে প্যালেস্তাইনে তার বন্ধুদের মধ্যে দিয়ে যখন যান 14ই মেতে, সেই ঘটনা 15th মেতে আল নাগবা অনুষ্ঠান হয়, যেখানে প্যালেস্তাইনিরা এই বিভাজনকে সেলিব্রেট করে প্রত্যেকবার, এবং এই বিভাজন সেলিব্রেশনের উল্টো দিকে একটা প্রচন্ড স্টেট অ্যাট্রসিটি থাকে, যেখানে টিয়ার গ্যাস ছোঁড়া হয় বা ইয়ে দিয়ে তাদের এই যে ফেস্টিভ মুড থাকে, প্রত্যেকবারই দাঙ্গা হাঙ্গামা হয় আর কি ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে। অর্থাৎ এটা একটা নিরবিচ্ছিন্ন, আমাদের যেমন অনির্ণেয় সমস্যা হিসেবে কাশ্মীর দাঁড়িয়ে আছে, ঠিক সেই রকম একটা সমস্যা তৈরি হয়ে গেছে। আমাদের বাংলার পার্টিশনে এরকম কোনো অনির্ণেয় কাশ্মীর নেই, যার ফলে আমরা বাংলার পার্টিশনের চরিত্রকে এই রকম অ্যাট্রসিটি এবং এই রকম যাকে বলবো সহজ জোরালো অভিঘাত দিয়ে বাংলার পার্টিশনকে বোঝা যায় না। সেই জন্য বাংলার পার্টিশনে আখ্যান এত গুরুত্বপূর্ণ। তার কারণ এই পার্টিশনের জটিলতাও অনেক বেশি। তার কারণ এর পরের ইনফিল্ট্রেশন, এর পরে মানুষের পাশের জায়গাতে আসা, এক ভাষায় কথা বলা, প্রায় এক ধরনের সমাজ, এই সব জায়গাগুলোর যে গতিপথ, যে গতি প্রকৃতি, যা বিগত 30-40 বছর ধরে চলেছে, সেটাই একে ইউনিক করে তুলেছে। যাই হোক, ওই উর্বশী বুটালিয়ার আল নাগবা ওইটা দেখতে যাওয়া, এবং সেখানে তিনি বলছেন যে কিভাবে, দেখুন যে একটা নেশন স্টেটের উদ্ভবের সঙ্গে সঙ্গে কিভাবে নেগোশিয়েট করতে হয় এই ফেস্টিভিটিকে, যে সে সর্বদাই তার ফেস্টিভিটির মধ্যেও একটা সেটাকে সাপ্রেস করার জন্য ভয়ঙ্কর রকম ভাবে স্টেট অ্যাট্রসিটি চলে আসে। তা এই যে স্টেট অ্যাট্রসিটির বিরুদ্ধে আল নাগবা অনুষ্ঠান পরিচালনা করা, তার ফেস্টিভিটিকে ধারণ করা, এইটা প্রমাণ করে যে কিভাবে একটা জাতিরাষ্ট্রর উদ্ভবের সমান্তরালে আর একটা সামূহিক স্মৃতির মধ্যে তার এথনিসিটি এখনো জায়মান আছে, এবং সে কিভাবে তার অতীতের এই জায়গাতে ফিরতে চায়, যা বর্তমানের মানুষটাকেও এক অর্থে তার মানসিকতাকেও নিয়ন্ত্রণ করে বা তৈরি করে। আমরা যদি একটুখানি রেকর্ড বা গসিপ হিসাবে পার্টিশনকে পড়া, এর বাইরে যেতে চাই, মানে অর্থপূর্ণ পার্টিশনের একটা পাঠ নিতে চাই, তাহলে আমাদের কিছু টেক্সটের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের কথা আরো অনেক কথা এর মধ্যে পরপর আছে যেগুলো বলা যেতে পারে, কিন্তু আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করব বলেছি। সেই জন্য আমি শেষত এই কথাগুলোর ভিত্তিতে কয়েকটা উপন্যাসের কথা বা লিটারেরি টেক্সটের কথা বলতে চাইবো, দিয়ে কিছু বাংলার টেক্সটের কথা বলবো, দিয়ে আলোচনার শেষের দিকে যাব। জিল দিদুর বলে একজন, এনারা ওই যে বললাম সবাই উত্তর প্রজন্মের পার্টিশন চর্চাকারী নতুন লেখিকা বা ঐতিহাসিক বলতে পারেন, যারা যে অর্থে কোট আনকোট স্টাডিজ শব্দটা পার্টিশনের গায়ে লেগে আছে। এটা খুব একটা মিসনোবার টার্ম, কেননা এই কারণে বলছি যে পার্টিশন স্টাডিজ এই কথাটা বলার মধ্যে পার্টিশনের এই
পার্টিশন কে এমন ভাবে কন্টেক্সচুয়ালাইজ করে দেওয়া হয় যে তাকে ডিকন্টেক্সচুয়ালাইজ না করে কিন্তু পার্টিশনকে পড়া যাবে না। তার ফলে খুব সাবধানে আমাদের আমরা যেমন আগে প্রথম 30 বছর ব্লেম অ্যান্ড গিল্টি এই ইকুয়েশনের মধ্যে পার্টিশন স্টাডিজ কে পড়েছিলাম বা পার্টিশন চর্চা করেছিলাম, ঠিক তেমনই রেকর্ড আর গসিপ এর মধ্যে দিয়ে আমরা তার পরবর্তীকালে পড়তে শুরু করেছি। এখান থেকেও আমাদের পার্টিশন স্টাডিজ কে ডিকন্টেক্সচুয়ালাইজ করতে হয় মাঝে মাঝে। এখন এই জিলদিদুর একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে আনসেটলিং পার্টিশন, লিফটিং দ্য ভেইল, এর একটা প্রবন্ধ আছে সেই বইতে। এখানে লিটারেরিনেস অফ পার্টিশন লিটারেচার এইটাকে স্পর্শ করা যাবে। উনি বলছেন উই হ্যাভ টু অ্যাপ্রোচ, খুব গুরুত্বপূর্ণ কথা, উই হ্যাভ টু অ্যাপ্রোচ লিটারেরি টেক্সট as a discursive intervention into existing representation of the history of partition. আমরা পার্টিশন টেক্সটকে, লিটারেরি টেক্সটকে সবসময় আখ্যানের নিজস্ব গতিশীলতার শর্তে পড়েছি। আমরা তাকে যদি একটা ডিসকার্সিভ ইন্টারভেনশন হিসেবে পার্টিশন চর্চার মধ্যে ধরি, তাহলে কিন্তু আমরা এই পার্টিশন ন্যারেটিভ, পার্টিশন লিটারেচার, তার মধ্যে ট্রু লিটারেরিনেসকে পাবো। লিটারেচার তো কখনো সমাজ বিচ্ছিন্ন নয়, তা এই সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন সূত্রে যে লিটারেরি ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেই লিটারেরি ন্যারেটিভের একটা একটা নির্দিষ্ট লিটারেরি গতিপথ আছে, তার কিছু আলাদা শর্তাবলী আছে, তার কিছু আলাদা ওঠানামা আছে, গতিপথ আছে। সেই গতিপথের ভিত্তিতে আমরা পার্টিশন লিটারেচারের যে সমর্থতা তাকে পড়তে চাই। এটা যদি পড়তে চাই তাহলে আমরা বারবার আমাদের দেখতে হবে যে উই হ্যাভ টু অ্যাপ্রোচ লিটারেরি টেক্সট as a discursive intervention into existing representation of history of partition. অর্থাৎ আমরা যেভাবে ইতিহাসে পার্টিশনকে রিপ্রেজেন্টেড হতে দেখি, সেখানে পার্টিশন ন্যারেটিভের মধ্যে সেই ইতিহাস তো অবশ্যই থাকে, সেই অবজেক্টিভ রিয়ালিটি থেকেই আমরা সর্বদাই পার্টিশন টেক্সটকে উঠে আসতে দেখি। কিন্তু পার্টিশন টেক্সটের মধ্যে, ন্যারেশনের মধ্যে, আখ্যানের মধ্যে এই অবজেক্টিভিটিটুকুই সব নয়। অর্থাৎ তিনি বলছেন এই পার্টিশন ন্যারেটিভ বা আখ্যানকে এই প্রচলিত ইতিহাসের যে ডিসকোর্স, তার মধ্যে একটা ইন্টারভিনিং এজেন্সি হিসাবে পার্টিশন টেক্সটকে দেখতে। মুশিরুল হাসানের আরেকটা বইতে এই জেসন ফ্রান্সিসকো, উনি একটা প্রবন্ধ লিখেছিলেন, প্রবন্ধটার নাম একটু বড়, আমি আপনাদের বলে দিচ্ছি, ইনভেন্টিং বাউন্ডারিজ, জেন্ডার, পলিটিক্স অ্যান্ড পার্টিশন। এইটা ছিল মুশিরুল হাসানের বই, এডিট করা। আর তাতে জেসন ফ্রান্সিসকোর একটা প্রবন্ধ ছিল, সে প্রবন্ধটার নাম হচ্ছে ইন দ্য হার্ট অফ ফ্র্যাটিসাইড, দ্য লিটারেচার অফ ইন্ডিয়ান পার্টিশন বার্নিং ফ্রেশলি। এই প্রবন্ধটার মধ্যে জেসন ফ্রান্সিসকো বলছেন আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই আগেরটা জিলদিদুরের কথাটার সূত্রে আমি এটা আপনাদের কাছে রাখতে চাই, যে পার্টিশন লিটারেচার কি? পার্টিশন লিটারেচার রাইটলি ফোর্সেস আস, আমাদেরকে উদ্বেজিত করে, আমাদেরকে ভালো বাংলায় বললে হয় ফোর্স করা, কথাটা যে অর্থে ওখানে বলা আছে সেইভাবে বাংলা করলে হবে না, এটা আমাদের উদ্বেজিত করে। রাইটলি ফোর্সেস আস টু reconcile and to choose between partition and coexistence. অর্থাৎ এই পার্টিশনের এই যে ঐতিহাসিক নিরপেক্ষ বয়ানের যে একটা মানে সোনার পাথর বাটির সন্ধান আমরা অ্যাবাউট 70 ইয়ার্স করে চলেছি, যে এর একটা নিরপেক্ষ বয়ান আমি দেব, এইটা পার্টিশন ন্যারেটিভ পড়ার সময় সর্বদাই আপনাকে পকেটের মধ্যে রেখে বসতে হবে পড়তে। তার কারণ কোনোভাবে কোনো পার্টিশন ন্যারেটিভকে এইভাবে পড়া যায় না। আমাদের কোএক্সিস্টেন্স অথবা পার্টিশনের মধ্যে চয়েস করতে হয়, বেছে নিতে হয়। আমরা ফোর্স হই তার মধ্যে যেতে, এবং যেখানে ফোর্স হই না সেই নভেল আপনাদের টানেন। নভেলাইজেশনের প্রসেসের মধ্যে ইতিহাস, তার একটা নভেলাইজেশন প্রসেস আছে। ইতিহাস যখন আখ্যানে রূপান্তরিত হয় তার একটা নভেলাইজেশন প্রসেস আছে। এই নভেলাইজেশন প্রসেস আপনাকে ফোর্স করবে এই সাইড চয়েস করে নিতে, কোএক্সিস্টেন্স একদিকে, পার্টিশন বা ডিভিশন একদিকে। তার মধ্যে রিডারকে টেনে আনাটা পার্টিশন আখ্যানের একটা বড় দিক। আমরা কয়েকটা পার্টিশন টেক্সটে দেখি,
ধরুন আমি একটা অনেক এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, কিন্তু আমি ওই সকালবেলায় প্রস্তুতি নেওয়ার জন্য কয়েকটা উল্লেখ করেছিলাম। প্রত্যেকটাই ধরুন প্রেম কাহিনীমূলক আমরা পার্টিশন, যদি আমরা এই বিয়ন্ড বর্ডার যে আলোচনা হচ্ছে না, সেই বিয়ন্ড বর্ডারের আলোচনায় আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোর ভিত্তিতে কয়েকটা উপন্যাসের কথা ভাবি খুব সংক্ষেপে। ধরুন ট্রেন টু পাকিস্তান, এখানে জুগগত সিং এবং নুরানের যে প্রণয়, ধরুন জুগগত সিং এবং নুরান একজন হিন্দু এবং একজন মুসলিম, প্রত্যেকটা জায়গাতেই এই পার্টিশন যেখানে বর্ডারল্যান্ড ইনভোক করছে, যেখানে নেশন স্টেট নতুন করে তৈরি হচ্ছে, সেই জায়গায় যে পার্টিশন ন্যারেটিভ তৈরি হচ্ছে সেখানে ধরুন প্রেম কাহিনী বা লাভ মেকিং বা প্রণয় উপাখ্যান, এইটার ক্ষেত্রে পার্টিশন লিটারেচার কিরকম ভাবে তৈরি হয় বা পার্টিশন লিটারেচারের ফর্মের মধ্যে প্রেম কাহিনী কিভাবে আসে, এটা যদি বিচার করেন তাহলে আমি যে কথায় ওই বিম্ব প্রতিবিম্ব স্বরের কথা বলছিলাম বা তা কিভাবে প্রচলিত ইতিহাসকে তার মধ্যে একটা ডিসকার্সিভ ইন্টারভেনশন আনতে পারে সেটা বোঝা যায়। এই ট্রেন টু পাকিস্তানে কি হয়, শেষ পর্যন্ত দুজনের নুরান আর জুগগত সিং এর যে কাহিনী, সেখানে তাদের তো সেইভাবে আমরা পাই না, আমাদের তাদের মিলিত অবস্থা হয় না এবং তারা মারা যায়। এই যে মারা যায়, দুটো স্বাধীন ভারতবর্ষ হচ্ছে, স্বাধীন ভারতবর্ষের পরে নুরান একজন মুসলিম আর জুগগত সিং একজন হিন্দু, এবং তারা সেই ভয়াবহ ট্রেন যেখানে লাশের পর লাশ ভর্তি আছে সেইখানে সে নুরানকে আবিষ্কার করে এবং সে তাদের মধ্যে আর মিলন সম্পন্ন হয় না এবং সেটা একটা ট্র্যাজেডি হয়। এখন ধরুন এই যে পার্টিশন দিয়ে যে ট্র্যাজেডিটাকে দেখানো হয় অধিকাংশ জায়গাতে, যে কোনো পার্টিশন, যে কোনো বলবো না, অনেক পার্টিশন ন্যারেটিভ আছে যেখানে প্রেম কাহিনীর গল্প, তো এই কাহিনীর সঙ্গে রোমিও জুলিয়েটের বিচ্ছেদের পার্থক্য যদি ভাবেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে জল তেলের মতন আর কি জিনিসটা। দুটোই তো বিচ্ছেদ। একটা জায়গায় বর্ডারল্যান্ড জাতিরাষ্ট্র তৈরি হচ্ছে বলে বিচ্ছেদ হচ্ছে, গোটা মান্টোতে ধরুন টোবাটেক সিং বলুন বা ধরুন ডগ অফ টিটোয়ালস বলুন, বা এরকম অনেক গল্প আছে যেখানে সীমান্ত এই দুই বিভাজনের রেখাকে খুব প্রমিনেন্ট। সীমান্ত তো এমন একটা মেটাফোর যে মেটাফোর দিয়ে সবচেয়ে বেশি করে পার্টিশনকে বোঝানো যায়। এবারে হিউম্যান রিলেশন এই বর্ডারল্যান্ড দিয়ে ভেঙে যাচ্ছে এবং তা মিলতে পারছে, এই তো সাদা বাংলায় ব্যাপারটা। এর সাথে রোমিও জুলিয়েটের বিচ্ছেদের পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এই যে একটা জায়গায় দেশ আছে, দেশ থাকবে, আর একটা জায়গায় দেশ বিভাজিত হয়ে গেছে, কিন্তু এই বিচ্ছেদ সেই বিভাজনকে মানছে না। অর্থাৎ এই গল্পটার ন্যারেটিভের যে চল, তার মধ্যে দিয়ে যদি আপনি চলেন তাহলে দেখতে পাবেন এমন একটা জায়গা আপনি পৌঁছবেন যেখানে এই প্রিপার্টিশনের যে অস্তিত্ব মানুষের, অর্থাৎ বর্ডারলেস যে এথনিসিটি, বৈচিত্র্যময় যে এথনিসিটি, তার মধ্যে হিউম্যান রিলেশন, সেই জায়গায় পৌঁছানোর একটা চেষ্টা থাকবে। অ্যারবস কিউ বলে একটা উপন্যাস লিখেছিলেন অ্যান্টন শামা, এটা হিব্রু নভেল। নিশ্চিতভাবেই আমি হিব্রু জানি না, আমি উদাহরণ দিয়েই বলছি, অনেক কষ্টে ইংরেজিটা পড়েছিলাম। এই প্যালেস্টাইন ইসরায়েলি লেখক, এই ভদ্রলোক চিঠির প্রকরণে, এটা একটা এত বড় করে ভাবার কিছু, মানে বিরাট উপন্যাস, কিন্তু আমাদের কাছে এত ন্যারেটিভ আলোচনার কিছু নেই। আমাদের মূল বক্তব্য হচ্ছে এটার মধ্যে একটা প্রেম কাহিনী আছে এবং সেই প্রেম কাহিনীতেও সেই একই গল্প। প্যালেস্টাইন, খেয়াল করে দেখুন তাদের আইডেন্টিটি গুলো, লেখক হচ্ছেন প্যালেস্টাইনি ইসরায়েল। মেয়েটি যে এ এ একজনের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে, যে নারী ইসরায়েলি, ইসরায়েলি প্রেমিকা নিয়াজ, হ্যাঁ, নিয়াম নিয়াম আর দাফি, এই দাফি এবং নিয়াজের যে প্রেম কাহিনী, এটা চিঠির মধ্যে দিয়ে বলা হচ্ছে। এবার পর বিবাহিত নিয়াজ, এবার সে চিঠি দিচ্ছে বারবার এবং তাদের মধ্যে একটা প্রেম সম্পর্ক গড়ে উঠেছে। এখন দাফি, তার একটা অ্যারাবিয়ান আইডেন্টিটি আছে, যেহেতু এটা কন্ট্রাডিক্টরি টু জিউইশ আইডেন্টিটি এবং সে প্রকৃতপক্ষে জন্মসূত্রে জিউইশ ছিল, এই জন্য নিয়াজের তার কাছে, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়, তার মধ্যে বিভিন্ন সেই তাদের পারস্পরিক মিলনের বিস্তৃত বর্ণনা সেখানে আছে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। কিন্তু এই ইসরায়েলি প্যালেস্তাইনি লেখক নিয়াজের মধ্যে দিয়ে বারবার দেখাতে চান যে যেহেতু
দাফির মধ্যে একটা ইসরায়েলি জিউইশ আইডেন্টিটি সুপ্তভাবে আছে। নিয়াজ যেন সেই কারণেই বেশি তাকে পেতে চায়, তার অ্যারাবিয়ান আইডেন্টিটির জন্য এই প্রেম বেঁচে থাকবেন। এমন যদি হতো যে দাফির এই অ্যারাবিয়ান আইডেন্টিটিটা ইম্পর্টেন্ট, তাহলে নিয়াজ কি করবে এটা কিন্তু অ্যারাবস্কি উপন্যাসে বলা নেই। অর্থাৎ অ্যারাবস্কি উপন্যাসের যে প্রেম সম্পর্ক, এটাতে নিয়াজের প্রেম এত প্রবল ভাবে তার উপর তাদের মধ্যে আকর্ষণ, তাদের যৌনতা, তাদের শারীরিক সম্পর্ক সবই যে অপ্রতিরোধ্য আকর্ষণের জায়গায় থাকে, তার একটা বড় কারণ সে নিজে ভাবে যে দাফি হচ্ছে তার আসল পরিচিতি হচ্ছে একজন জিউ। এখানেও দেখুন, এবং শেষ পর্যন্ত এই বিবাহিত নারী, তার হাজবেন্ড হচ্ছে পুলিশ অফিসার, তার হাতে এই তাদের চিঠি পৌঁছয় এবং সে সমূলে সমস্ত চিঠি বিনষ্ট করে যায় এবং তাদের মধ্যে বিরহ তৈরি হয় আর তাদের দেখা হয়। এই হচ্ছে উপন্যাসের কাহিনী। এখানেও একটা প্রেম কাহিনী, সেই প্রেম কাহিনীর মধ্যে দেখুন নেশন স্টেট এমন ভাবে আসছে এবং তাদের আইডেন্টিটি এমন ভাবে আসছে যে আইডেন্টিটির জন্য আমরা সর্বদাই তাদের প্রেমকে সফল হতে দেখতাম কখন, যদি তারা সবাই ইসরায়েলে এসে মিলিত হতে পারত, তার প্যালেস্টাইন আইডেন্টিটির ওপরে গিয়ে যদি তারা মিলিত হতে পারত। একইভাবে নর্দার্ন আয়ারল্যান্ড এবং তার পরবর্তী যে ভাঙনের কাহিনীতে আপনারা সকলেই জানেন 1970 থেকে 76 একটা সিরিজ লেখা হয় কেভিন এন্ড সাদি বলে। এই জোয়ান লিনগ্রাদের এই কেভিন এন্ড সাদি এই সিরিজটা অনেকগুলো, এটারও সিম্পল খুব প্রেম কাহিনী। ক্যাথলিক হচ্ছে কেভিন আর প্রোটেস্ট্যান্ট হচ্ছে সাদি। এবার এদের একত্রে থাকার জন্য, এদের প্রেমের জন্য তারা দেশে আর তাদের মিলন সম্ভব নয়, তাদের প্রেম সম্ভব নয়, এই জন্য তাদের নর্থ আয়ারল্যান্ড ছাড়তে হয় এবং ইংল্যান্ডে আসতে হয়, বেলফাস্ট ছেড়ে ইংল্যান্ডে আসতে হয় এবং ইংল্যান্ডে এসে তারা থাকে এবং তার পরবর্তী খণ্ডগুলোতে বিস্তৃতভাবে এই কেভিন এবং সাদির কাহিনী, তাদের মধ্যে বিবাহ হয়, তাদের সন্তানাদি হয় এবং শেষ পর্যন্ত তারা ওয়েলসে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। কিন্তু কোনোদিন তারা সেই নর্দার্ন আয়ারল্যান্ডে ফিরে যেতে পারে না। তাদের জীবনের বিভিন্ন সুখময় মুহূর্তে তাদের এই মাতৃভূমি বা মাদারল্যান্ডের কথা মনে পড়ে। এবং এখানে দেখুন মিলনের একটা গল্প, কিন্তু তার মধ্যেও ওই দেশ এমন একটা বিচ্ছিন্নতা তৈরি করে আছে যে দেশ যেন তাদের প্রেম কাহিনী, তারা কিন্তু একত্রে আছে, তারা ওয়েলসে স্থায়ীভাবে বসত করেছে আফটার মাথ অফ দি পার্টিশন যদি বলেন তাকে। কিন্তু সেই প্রেম কাহিনী সম্পূর্ণ হতে পারতো যদি তারা আয়ারল্যান্ডে ফিরে যেতে পারতো, তাদের হোমল্যান্ডে ফিরে যেতে পারতো। অর্থাৎ এই প্রেম কাহিনীটার ক্ষেত্রেও দেখুন কিভাবে নেশন স্টেটের আমরা সেই পুরনো জায়গাটায় ফিরতে চাইছে। অর্থাৎ প্রেম কাহিনীটার ভালো মন্দ বা তার বিরহ, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেলস আওয়ার স্যাডেস্ট থট। স্যাডটা কোথায়? স্যাড হচ্ছে আমি সেই প্রিপার্টিশন হোমল্যান্ডটা হারিয়ে ফেলেছি। অর্থাৎ যখনই আমি পার্টিশন ন্যারেটিভের মধ্যে একটা প্রেম কাহিনী রাখি বা পার্টিশন টাকে একটা লিটারেরি কাহিনীর মধ্যে আনি, তখন সে একটা ইন্টারভিনিং স্টেজে সে এমন একটা বিভাজন তৈরি করে যে বিভাজন এই প্রেম কাহিনীকে অন্যান্য কাহিনীর মতনই বিভাজিত করে। কিন্তু অন্য কাহিনীতে যেমন দেশের কোনো কোয়েশ্চেন থাকে না, এখানে এমন একটা দেশের কথা দিয়ে এই স্যাডনেসটা তৈরি হয় যে স্যাডনেসটা তাদের কারোর হাতে নেই, সেই স্যাডনেসটা ফেটের ওপরেও নেই, সেই স্যাডনেসটা আছে দুটো নেশন স্টেটের উদ্ভবের উপর। বাগসি সিদ্দার ক্র্যাকিং ইন্ডিয়া, লেনির কথা আপনারা জানেন, একটা খুব ভালো ইংরেজি উপন্যাস। প্রথমে নাম ছিল ক্র্যাকিং ইন্ডিয়া, পরে নাম হয়েছিল আইস ক্যান্ডি ম্যান। এটা খুব সেলিব্রেটেড, কারণ যারা এই বিদেশে পার্টিশন নিয়ে কাজ করেন তাদের হাতে লিটারেরি টেক্সটের খুব অভাব, তারা খুব স্বল্প ইন্ডিয়ান টেক্সট নিয়ে কাজ করেন। আপনারা খেয়াল করে দেখবেন, তার কারণ ইংরেজি বাংলা টেক্সট বা পাঞ্জাবি টেক্সট, তাও কিছু পাঞ্জাবি টেক্সট হয়েছে, মানে অ্যাভেলেবিলিটি অফ ইন্ডিয়ান টেক্সট ইন ইংলিশ খুব কম। হালে অনেক অনুবাদ হচ্ছে, তারা অনেক কিছুকে ইনকর্পোরেট করছেন। আর এর মধ্যে আরেকটা প্রবণতাও আছে, এই ইতিহাসের আলোচনাগুলোতে লিটারেরি টেক্সটের এইভাবে দেখা
সেইটা কিন্তু ঐতিহাসিকদের মধ্যে সেই অর্থে ছিল না। তারা এক অর্থে ডকুমেন্টেশনের কাজে লিটারারি ন্যারেটিভকে ব্যবহার করছিলেন। এবং এটা আরেকটা এর একটা প্রমাণ আছে, ঘুরিয়ে প্রমাণ হচ্ছে এই মান্টো এবং কিষান চান্দারের টেক্সট দেখবেন পার্টিশন স্টাডিতে খুব প্রমিনেন্ট, তার কারণ সেখানে সবচেয়ে ডিভাস্টেটিং সময়কে দলিলীকরণ, তার একটা দলিলীকরণ হিসাবে মান্টোর টেক্সটে খুঁজে পাওয়া যায়। সাইকোলজিক্যাল এফেক্ট, তার যে ডিভাস্টেটিং এফেক্ট এবং ওই যে সময়, সেই জন্য দেখবেন মান্টোর টেক্সটও তাদের আলোচনার মধ্যে বারবার আসে। দ্য ক্র্যাকিং ইন্ডিয়া হচ্ছে এরকম একটা নভেল যেখানে আমরা এরকম জিনিস পাই, যেখানে লেনি, তার পোলিও হয়েছিল, স্কুল যেতে পারতো না, ছোট্ট করে কাহিনীটা বলে নি। এবার আয়া যার কাছে সে বড় হতো, তার সঙ্গে তার দিন কাটতো, আয়া অ্যাবডাক্টেড হয়, ধর্ষিতা হয়, তারপরে অ্যাবনর্মাল হয় এবং শেষ পর্যন্ত ফিরে আসে। এবং লেনি যে যে তার যে ইনোসেন্স, এই ইনোসেন্সটা এখানে এত কথা বলা যায় না, মানে আলোচনা খুব সংক্ষিপ্ত। গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের একটা অসাধারণ প্রবন্ধ আছে, সেখানে এই রেফারেন্সটা ব্যবহৃত হয়েছে এই বলে যে গোটা উপন্যাসে সবচেয়ে নির্বিকার এবং সবচেয়ে কম কাজ করছে এরকম একটা চরিত্র হচ্ছে লেনি। অথচ লেনি বাদ দিয়েই গোটা আইস ক্যান্ডিম্যানের উপন্যাসটাকে ধরাই যাবে না, যা কিছু হচ্ছে সব আয়ার উপরে, কিন্তু এর প্রোটাগনিস্ট চরিত্র লেনি, সে লেনির ওপর সবচেয়ে কম হচ্ছে, সবচেয়ে অ্যাবসেন্স এক অর্থে। সে তার ইনোসেন্সটা কিভাবে অ্যাডোলোসেন্ট পেরিয়ে একটা ভয়ঙ্কর বিচ্ছিন্নতার দিকে চলে গেল, এইটা হচ্ছে আইস ক্যান্ডিম্যানের বৈশিষ্ট্য। উপন্যাসটা শেষ হয় এইভাবে, সে সকালবেলায় উঠে দিন কাটাচ্ছে, বাগানে ফুলের গন্ধ। সে যখন রান্নাঘরে গেল তখন তাকে বলা হলো যে আয়া ফিরে গেছে তার বাড়ি অমৃতসরে, আর ওই আইস ক্যান্ডিম্যান সে ওয়াঘা বর্ডার পেরিয়ে চলে গেছে। এখানে উপন্যাসটা শেষ হয়। অর্থাৎ যে ছিল সবচেয়ে ক্লোজ সঙ্গিনী, সে তার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু তার স্মৃতি এবং তার হারিয়ে যাওয়াটা নিয়ে লেনির মন অ্যাডোলোসেন্ট পেরিয়ে পরিণত বিচ্ছিন্নতার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এবং একটা স্থায়ী বিচ্ছিন্নতার জন্ম লেনির মনে এই পার্টিশন দিয়েছে। এখানে প্রেম সম্পর্ক নেই, কিন্তু লেনির ইনোসেন্স থেকে অ্যাডোলসেন্ট পেরিয়ে যে বড় হওয়া, এইখানে দেখুন পার্টিশন একটা এমন ভাবে একটা সাবজেক্টিভ অস্তিত্ব নিয়ে সর্বদাই প্লে করে যে লেনির মনের, মানে আগের লেনি আর পরের লেনির মধ্যে যে দুটো লেনি, তার মধ্যে মধ্যবর্তীতা হচ্ছে এই পার্টিশন। এইরকম ভাবে আমরা প্রত্যেকটা টেক্সটে দেখতে পাবো যে একটা ছিন্নতার জায়গা, যে ছিন্নতার জায়গা লেনি তার শৈশবকে পেতে চায়। কিভাবে পেতে যাবে? তাকে প্রি পার্টিশন স্টেজে আয়ার সঙ্গে তার দৈনন্দিন সঙ্গিনীর যে জীবন, বন্ধু বান্ধবীর যে জীবন, সেই শৈশবটাকে কে ফিরিয়ে দেবে? একটা প্রি পার্টিশন বাস্তবতা। আবার দেখুন এবি জোশুয়া, তার একটা উপন্যাসের কথা বলছি, এটাও একটা ইসরায়েল প্যালেস্টাইনের উপর লেখা উপন্যাস, দ্য লাভার্স উপন্যাসটার নাম। এখানে দাফিয়ার নিয়াম, এই যে আগে আরব স্কিউ এর কথা বলেছিলাম, সেই আরব স্কিউ এর সূত্রে লেখা উপন্যাস। এখানেও প্রেম কাহিনীর গল্পটা ক্রমশ একটা বিচ্ছেদের জায়গা নেয়, যেখানে একটা ইসরায়েলি আইডেন্টিটি, একটা প্যালেস্টাইনি জিউ আইডেন্টিটি, সেইটা একটা কাউন্টার ফ্যাকচুয়াল আগ্রাসনের মধ্যে পড়ে একটা ইসরায়েলি আইডেন্টিটির উপরে, যার ফলে তাদের যে বিভাজন, সেই বিভাজন থেকে তারা বেরিয়ে আসতে পারেন। এইরকম ভাবে আমরা যদি শুধুমাত্র, আমি একটা উদাহরণ দিলাম যেটাকে বলে রোমান্স অ্যাক্রস দ্য ডিভাইড, এইরকম ভাবে যদি একটা তৈরি করি বিভাজন রেখা, একটা ক্যাটেগরি, যে ক্যাটেগরিতে আমরা শুধুমাত্র প্রেম সম্পর্কের ন্যারেটিভ গুলোকে নিয়ে দেখলাম, এর সাথে বিল্ডিং রোমান নিয়ে দেখা যায়, উপন্যাসের অন্যান্য ফরম্যাট নিয়েও দেখা যায়। বারবার দেখবো যে উপন্যাসের কাহিনীর মধ্যে পার্টিশন যেখানে আছে, সেখানে আমরা প্রিপার্টিশন যে এথনিসিটি, সেই জায়গাকে স্পর্শ করতে চাই। 1 ঘন্টা হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করতে হবে বলে আমি বাংলা উপন্যাসের কাছে এসে আমাকে 10 মিনিট সময় দিতে হবে, 10 মিনিটের মধ্যে আমি শেষ করব। একটু ছড়িয়ে গেছে বিষয়টা। তা এই যে এতগুলো পার্টিশনের স্তর বা এতগুলো পার্টিশনের বর্ডারের উপন্যাস নিয়ে আমরা আলোচনা করলাম, সেই প্রত্যেকটা স্তরে বা প্রত্যেকটা বর্ডারই আমরা দেখতে পাবো, যদি আমরা তাকে একসাথে নিয়ে আলোচনা করি, তাহলে পার্টিশন লিটারেচার অ্যাজ আ আখ্যান, একটা আখ্যান হিসাবে তার যে গড়ে ওঠা বা বয়ান, সেই বয়ান কিন্তু তার
কিন্তু নিজের একটা সমর্থতা তৈরি হয়েছে, এবং সে একদিকে যেমন কাউন্টার ফ্যাকচুয়াল নেশন স্টেটের একটা বয়ান, এবং উল্টো দিকে সে দুটো এথনিসিটি বা দুটো হেটেরোজেনাস গ্রুপের মানুষ, মানসিক আইডেন্টিটির মানুষ, তাকে একসাথে এনে স্টাডি করারও একটা বড় জায়গা। আমরা বাংলা উপন্যাসের অনেক আলোচনা করতে পারি, এবং সেই আলোচনা শুরু হতে পারে জীবনানন্দ থেকে। আমরা সেই আলোচনা ৭১-এর নীলকণ্ঠ পাখির খোঁজে, মানুষের ঘর বাড়িতে আলোচনা করতে পারি। আমরা একটা অভিযোগ বাংলা উপন্যাস সম্পর্কে করি যে বাংলা উপন্যাসে প্রপারলি আমরা খুঁজে পাই না পার্টিশনকে কেন্দ্রীয় বিষয় হিসেবে। এটা একটা অন্য বক্তব্যের বিষয় হতে পারে, আমি আজকের আলোচনায় আনছি না বাংলা সাহিত্যে কিভাবে পার্টিশন এসছে বা আদেও এসছে কিনা। এটা আমি মোট কথা এটা বলতে চাই যে পার্টিশন ন্যারেটিভের বাংলার দিকে যদি তাকান, তাহলে কিন্তু এই কাউন্টার ফ্যাকচুয়ালাইজেশন একটা মূল সুর বাংলার আখ্যানে তৈরি হয়ে আছে শুরুর দিক থেকে। সেই আখ্যান কিছুতেই এই নতুন হয়ে ওঠা নেশন স্টেটের বিভাজনকে মানে না, আমি চাই বা না চাই। পার্টিশন টেক্সট হিসাবে যদি তাকে রিড করেন, পড়েন, তাহলে তার মধ্যে এই দুটি রাষ্ট্রের অস্তিত্ব এবং তার মধ্যে যে যুক্তিবোধ, রেশনালিটি, সেইটা কিন্তু বারবার ধাক্কা খায়। আমি একটা অদ্ভুত উপন্যাস, আপনারা অনেকে পড়েছেন যারা বাংলার অধ্যাপক আছেন বা অনেকে আছেন, অমরেন্দ্র ঘোষের, পড়ে দেখতে পারেন। উপন্যাসটার নাম হচ্ছে ভাঙছে শুধু ভাঙছে। এখানে এই উপন্যাসটা কম পঠিত, আর ইংরেজি ট্রান্সলেশন তো নেই। এই উপন্যাসটার মধ্যে আপনারা দেখবেন যে মানে ধরুন একটা অনেক চরিত্র আছে, তারা শশী শেখর মনে হয় মূল প্রোটাগনিস্ট চরিত্র, এবার সে কলকাতায় আসবে, অনেক চরিত্রই যেমন আসে। এখানে একটা চরিত্র আছে উর্বশী বলে, এই চরিত্রটা উল্লেখ করছে এই কারণে একটা অদ্ভুত প্রবণতা পাবেন এই চরিত্রের মধ্যে। এই উর্বশী যখন শশী শেখরের বাড়িতে পড়ছে, দাঙ্গা হওয়ার জন্য দাঙ্গাকারীরা আসছে, তখন সে দরজায় রুখে দাঁড়াচ্ছে, খুব সুন্দরী মহিলা, খুব মানে যাকে বলে খুব খুব অ্যাপিলিং মহিলা। এবার সেই রকম একজন মহিলা, সে জানে এখন এই ভয়ঙ্কর সময়ে সে ধর্ষিতা হতে পারে, কিন্তু সে নিজে ফিল করছে যে বাড়ির মানুষকে যদি আমি সোজাভাবে ওই বাড়ি থেকে বের করে দিতে চাই, তাহলে আমাকে দেহদান করতেই হবে। এবং সে সেদিন ধর্ষিতা হয়, তাকে আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু তারা নির্বিঘ্নে তার বাড়ির লোক ওই বাড়ি ছেড়ে চলে আসতে পারে। এরকম কটা ক্যারেক্টার আপনি বাংলা উপন্যাসে বা সারা পৃথিবীর পার্টিশন উপন্যাসে পাবেন। আমি কথাটা এই কারণে বললাম, ধরুন কুলপতি বলে একটা গল্প লেখা একজন অখ্যাত মানুষের, সেই অর্থে তার গল্প আপনারা অনেকেই পড়েন। দীনেশ চন্দ্র রায়, যে দেবেশ বাবু মারা গেলেন তার দাদা, গল্পটা একজন নারীর কথা আছে যে তার বিয়ে হয়েছে পূর্ববঙ্গে, তার বাড়ি, তার শ্বশুর মশাইয়ের বিরাট সম্পত্তি, যেমনটা আমরা ইন্টারভিউ শুনতে পাই। সেইখান থেকে সে বলছে যে তার পুজো দেয়, সে তার গৃহদেবতা আছে, সেই গৃহদেবতার মূর্তিটা একদিন চুরি হয়ে যায়, এবং চুরি হয়ে যাওয়ার পরে তারা জানতে পারে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা পড়েছে, দাঙ্গা বাঁধবে, এবার তাদের দেশ ছাড়তে হবে। এখন শেষ পর্যন্ত যে অরিজিনাল যে যাকে বলে আর কি শালগ্রাম শিলার মতো রক্ষা করে যে গৃহদেবতাকে, সেই দেবতার যে ছোট্ট মূর্তি, সেই মূর্তিকে সে লুকিয়ে রেখেছিল সিন্ধুকে, সেইটাকে সবকিছুর সঙ্গে সে সেইটাকেও নেয়, এবং সে দেশ ছাড়ে। তার শ্বশুর মশাই, তার স্বামী, কেন সেটা ছিল খুবই কনজারভেটিভ ফ্যামিলি, সেখানে তার স্বামীর সঙ্গে মিলন সম্ভব ছিল না, কাছাকাছি থাকতো না, তারা জমি জমা ইত্যাদি দেখতো, বাড়িতে সময়ই হতো না স্বামীর সঙ্গে কথা বলা। এই প্রথম এই নারী অনুভব করে স্বামী তার জীবনে কি, এবং সে যখন এই নদী পার করে প্রান্তে এলো, একটা বনের মধ্যে তাকে রাত কাটাতে হলো, যখন দাঙ্গাকারীর উপদ্রব দূর থেকে অন্তর্হিত হলো, অদ্ভুত ব্যাপার, স্বামী যখন তাকে আলিঙ্গন করছে, তখন এই নারী যে এতদিন ধরে বেঁচে ছিল ওই কুলদেবতা টুকুকে রক্ষা করার জন্য, তার প্রতি ভক্তি ভরে, তার গোটা বংশ পরিচয় লুকিয়ে আছে যে কুলদেবতার ভক্তি শ্রদ্ধার ওপর দাঁড়িয়ে, সেই কুলদেবতার মূর্তিটা নিজের ব্লাউজের মধ্যে থেকে, ছোট্ট মূর্তি, সেটাকে বের করে ঝোপের মধ্যে ফেলে দিল। অর্থাৎ এর মধ্যে একদিকে সেই পুরনো ফেলে যাওয়া ট্যাবু এবং আধুনিকতায় ঢুকছে একজন নারী। এই জায়গা থেকে যদি আপনারা দেখেন, অনেকগুলো প্রবণতা আপনারা এই গল্পের মধ্যে, কুলপতি গল্পের মধ্যে পাবেন।
ফলে এখানে একদিকে যেমন একটা জেন্ডারের ইস্যু আছে, অন্যদিকে তেমন একটা উইমেন ইমানসিপেশনের ব্যাপার আছে। এবং এতদিনকার ফেলে আসা যে মানে পার্টিশন তো সবকিছুকে ওলটপালট করে দিয়েছিল, তার ফলে সেটা কতটা গভীর হলে যে সে তার সাধারণত সংস্কারগুলোকে সে কিন্তু ফেলে না। এই একটা ব্যতিক্রমী গল্প, যে গল্পে সে তার সংস্কারকে ত্যাগ করে নতুনকে সে গ্রহণ করতে আসছে। এটা কিন্তু সেই বিকল্প স্বর যার প্রচলিত বয়ান আমরা পাই না। আমরা এই তুলসী গাছের কাহিনীর মতো গল্প পাই, যেখানে পূর্ববঙ্গ থেকে আসা লোক ফেলে আসা বাড়িতে মুসলিম আশ্রয় নিয়েছে, সেখানে একটা তুলসী গাছ, সেও পুজো দিচ্ছে। এমন অনেক পরিবার আছে দুর্গাপুজোয় অংশগ্রহণ করছে, কিন্তু সেটা ফেলে যাওয়া বাড়ি, ফেলে যাওয়া হিন্দুর বাড়ি, এই অর্থে আমরা পাই। কিন্তু এইটা সেই বিকল্প গল্প। অর্থাৎ আমি বলতে চাইছি, পার্টিশন ন্যারেটিভের মধ্যে এমন অজস্র গল্পের বিন্যাস আছে, যে গল্পের মধ্যে আমরা ইতিহাসের অবজেক্টিভ রিয়েলিটির মধ্যে দিয়ে যে সত্যকে পাই, তার বৈকল্পিক বয়ন আমরা এই আখ্যানের চরিত্রের মধ্যে দেখতে পাই এবং তার হয়ে ওঠাকে দেখতে পাই। যে জন্যে আমরা এই বিম্ব প্রতিবিম্ব কথাটা ব্যবহার করছি। বিম্ব প্রতিবিম্ব কথাটা ব্যবহার করার একটা গুরুত্বপূর্ণ সূত্র দিয়ে আমি আমার আলোচনা শেষ করি। এই আলোচনাটা নিখাদ সাহিত্যের আলোচনা। আমি বাকি যারা আছেন তাদেরও বলবো একটু শুনতে, এই কারণে, ধরুন খুব সহজ একটা জিনিস হচ্ছে উপমা অলংকার। জানেন তো, বাংলা সাহিত্য বা যে কোনো লিটারেরি ক্রাফট তৈরি হয় কেন না, তার ক্রাফটিং এর মধ্যে, তার বিন্যাসের মধ্যে এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো সাবজেক্টিভিটিকে খুব গ্রহণযোগ্যভাবে তুলে ধরতে পারে, যে আপনার পছন্দ হবে। এবং আমরাই, ভারতবর্ষই সেই দেশ, যে দেশ সারা পৃথিবী শিক্ষিত হওয়ার আগে এই রকম একটা সাবজেক্টিভিটির পরিমাপ করতে পেরেছিল তার কাব্যতত্ত্বের বিজ্ঞানের মধ্যে দিয়ে। অর্থাৎ ইমোশনস, তার ভাবরূপ যাকে বলে, তার ক্যাটেগরি, তার শ্রেণীকরণ, এটা ভারতীয় কাব্যতত্ত্বের বৈশিষ্ট্য এবং সারা পৃথিবীর কাছে সেটা একটা মানে অত্যন্ত দুর্মূল্য একটা বিষয়। তার একটা খুব বেসিক কথা হচ্ছে, কোনো জিনিস আপনি যখন লিটারারি রিফ্লেকশনে লিখবেন বা লেখেন বা পড়েন, তখন তার মধ্যে মূলত অনেক কিছু থাকে। তার একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসকে তুলনা করা হয়। অর্থাৎ একটা উপমা, একটা উপমেয়, একটা উপমান, একটা উপমেয়। যেটা দিয়ে তুলনা করা হয় সেটাকে বলে উপমান, যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমেয়। ভেরি সিম্পল লজিক। এবার এই উপমান আর উপমেয়, এদের পারস্পরিক সম্পর্কের উপর এই গোটা সাহিত্যের যে সাবজেক্টিভিটির ভর কেন্দ্র হচ্ছে এইটা। যত কিছু ইন্ডিয়ান পোয়েটিক্স এর আলোচনা, তার একটা বড় জায়গা নিয়ে আছে এই কার সঙ্গে কিসের তুলনা করা হচ্ছে। এতে পরিভাষায় এক ধরনের অলংকার আছে যাকে বলে বিম্ব প্রতিবিম্বের অলংকার বা উপমা। এটা কি না, উপমা এক জায়গায় আছে, উপমান এক জায়গায় আছে, যাদের মধ্যে আপাতভাবে কোনো সম্পর্ক নেই। একটা সাদৃশ্যবাচক শব্দ দিয়ে সেই উপমা এবং উপমেয়র মধ্যে তুলনা করা হচ্ছে। যেমন ধরুন, কানুর পিরিতি বলিতে বলিতে পাঁজর ফাটিয়া ওঠে, শঙ্খ বণিকের করাত তেমনি আসিতে যাইতে কাটে। কানুর পিরিতি, এটা হচ্ছে উপমেয়, বিম্ব, আর শঙ্খ বণিকের করাত, এটা হচ্ছে প্রতিবিম্ব অর্থাৎ উপমান। এইটা এই তেমনই সাদৃশ্যবাচক শব্দ দিয়ে আসিতে যাইতে কাটে, পাঁজর ফাটিয়া ওঠের সঙ্গে আসিতে যাইতে কাটের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছি কানুর পিরিতিকে ব্যাখ্যা করার জন্যই শঙ্খবণিকের করাতকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দুটো জায়গায় উপমা আছে, কিন্তু অলিখিত একটা সাদৃশ্যবাচক ধর্ম বা একটা সামান্য ধর্মকে বোঝানোর জন্য এই উভয়ের সম্পর্ক তৈরি করা হচ্ছে। পার্টিশন আখ্যানের ক্ষেত্রে এই সামান্য ধর্মকে সামনে রেখে সর্বদাই সাহিত্যে এমন এমন মেটাফরকে তুলে ধরা হয় গল্পের মধ্যে। ধরুন, নীলকণ্ঠ পাখির খোঁজেতে নীলকণ্ঠ পাখিটা, ধরুন সেলিনাদির যে গল্প, সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যা, তাতে শেষে যে হিন্দু সীমান্ত পেরিয়ে আসছে আর একটা বাচ্চার জন্ম দেবে বলে, বা ধরুন যে উপন্যাসগুলো আলোচনা করছে, স্বাধীনতার স্বাদ উপন্যাসে ওই যে ছোরা মারছে দাঙ্গার দিনে কলকাতাতে। এই প্রত্যেকটা ইমেজ একদিকে যেমন অবজেক্টিভ রিয়ালিটির কথা বলে, তেমনি অবজেক্টিভিটির সঙ্গে এমন একটা সামান্য ধর্মকে তুলে ধরতে চায় যে সামান্য ধর্মটা পার্টিশনের সঙ্গে মেটাফরিক,
পাটিশনের প্রতিতুলনা। অর্থাৎ এই বিম্ব প্রতিবিম্বগুলোর নির্মাণ সাহিত্যে ভীষণ ইম্পর্টেন্ট। পাটিশন আখ্যান দেখবেন বিভিন্ন স্মারক উদ্বাস্তু মানুষেরা তাদের বাড়িতে রাখে, তার কোনো মূল্যই নেই, কিন্তু তার কাছে একটা ভয়ঙ্কর মূল্য আছে। তার কারণ সেই অবজেক্টটা অ্যাজ আ ফটোগ্রাফ, একটা অবজেক্ট, একটা মেমেন্টো, তার মনের মধ্যে ভয়ঙ্কর একটা সূত্র তৈরি করে দেয় সেই স্মৃতির সঙ্গে যোগাযোগ। অর্থাৎ পার্টিশন হচ্ছে সামান্য ধর্ম, যে সামান্য ধর্মের সঙ্গে আপাতভাবে এই ফটোগ্রাফটার কোনো সম্পর্ক নেই। কার ক্ষেত্রে আছে? যে এটাকে অনুভব করছে তার ক্ষেত্রে আছে। বারবার এই বিম্ব প্রতিবিম্বের বিষয়গুলো আমাদের আখ্যানে নানাভাবে, কোনো সময় সীমান্তের রূপকে, কোনো সময়, যেমন ধরুন অমরদার একটা গল্পের কথা মনে পড়ছে, বনহংসীর দেশে। সেখানে বনহংসীটা কিন্তু মেটাফরিক্যাল, বিম্ব প্রতিবিম্ব। শহরে বাস করে, সে এসছে সীমান্তে, বিকেল বেলায় ঘুরতে ঘুরতে বলছে ওই যে বাংলাদেশ। তার মনে পড়ছে তখন যে ওই হচ্ছে আমার পূর্বপুরুষের দেশ। তখন এক পা সে সীমান্তের উপরে রেখেই আবার সে চলে আসে। সেই সময় একটা বনহংসীর ঝাঁক উড়ে যায়। এই যে বনহংসীর ঝাঁকটা উড়ে গেল, এ তো আপাতভাবে ওই দেশ ছুঁয়ে দেখার সাথে কোনো রকম তার সম্পর্ক নেই, কিন্তু এই যে মেটাফোরটা, এই মেটাফোরটা আমাদের পার্টিশনের সামান্য ধর্মের সঙ্গে যুক্ত। বা ধরুন দশমী দিবসেতে আরেকটা এরকম গল্প, যেখানে মাইকেল যে দেশে যেতে চেয়েছিল এবং দেশ থেকে তাকে তার বাবা মা গ্রহণ করেনি, সে ফিরে গিয়েছিল যেদিন রাত্রিবেলায়, সেই বিদায় ঘাট বলে সেই মানুষ সেই ঘাটটাকে জানতো। এবার এই বিদায় ঘাটের ব্যক্তিগত সত্যি গিয়েছিলেন কিনা এটা অমরদা নিজেও জানেন না। অমর মিত্র, সাহিত্যিক অমর মিত্র, তার সাথেও কথা বলেছি অনেকবার, তিনিও বলেছেন সেটা সত্যি কিনা এটা, কিন্তু ওখানে লোক জানে। এই যে কাহিনীটা একটা প্রকৃত কাহিনীর সমান্তরালে চলছে। বা ধরুন কুমারী মেঘের দেশ চাই, এটার কি আপাতভাবে কোনো ছিটমহল নিয়ে লেখা উপন্যাস? এখানে প্রত্যক্ষভাবে কি কোনো যোগ আছে? নেই, কিন্তু কুমারী মেঘের দেশ চাই কথাটা বলা মাত্র এমন একটা দেশের কথা, একটা কাম্য দেশের কথা বলা হচ্ছে, যেখানে সত্যি সত্যি প্রাণের স্পন্দন নিয়ে নতুন মেঘ বৃষ্টি ঝরাবে, যেখানে সত্যি একদিন স্বাধীনতা আসবে। সত্যি ছিটমহলে স্বাধীনতা এসছে, কিন্তু সেই মানুষগুলো দীর্ঘদিন ধরে যেভাবে কাটিয়েছে, তার উপন্যাস হচ্ছে কুমারী মেঘের দেশ চাই। তা আখ্যান, যেটা বলতে চাইছি, আখ্যান বারবার এই বিম্ব প্রতিবিম্বের প্রতিতুলনাকে, ভারতীয় দর্শনেও মাইন্ড বডি ডুয়ালিজম যদি দেখেন, তার ধারণাকেও যদি দেখেন, দেহ এবং মন সর্বদাই এই একটা মোক্ষ, তাকে কি আমরা সত্যি সত্যি দেখতে পাই? বুদ্ধিজমে যে মোক্ষের কথা আছে, দেখতে পাই না তো, কিন্তু বুদ্ধিজমে যে মোক্ষের কথা আছে, সেই মোক্ষকে অ্যাটেন্ড করার লক্ষ্য নিয়ে মানুষ সাধনা করে। অর্থাৎ এমন একটা অবজেক্টকে মেটাফরিক্যালি কল্পনা করা, যার প্রতি যাত্রাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। পার্টিশন সর্বদাই আমাদের সেই রকম একটা সাবজেক্টিভ মোমেন্ট, যেখানে যেটা অবজেক্টিভ রিয়ালিটির উপর দাঁড়িয়ে তৈরি হয়, নিশ্চিতভাবে অবজেক্টিভ রিয়ালিটির উপর, যার কথা আমরা ইতিহাসের বয়ানের মধ্যে পাই। কিন্তু সেই অবজেক্টিভিটি থেকে সাবজেক্টিভিটির যে উড়ান, এইটাই আখ্যানের ধর্ম। এবং পার্টিশন আখ্যান অ্যাজ এ ক্যাটেগরি এই বিম্ব প্রতিবিম্বের বহুমাত্রিক বিন্যাসের মধ্যে দিয়ে, বৈচিত্র্যময় বিন্যাসের মধ্যে দিয়ে এই আখ্যানকেই বড় করে তোলে। এইটুকুই আমার প্রতিপাদ্য বলার, এইটুকুই বললাম। আরো আলোচনা সময় নিয়ে করা যাবে কখনো পরে। অনেক ধন্যবাদ আপনাদের শোনার জন্য। অনেক ধন্যবাদ মন্ডলকে এই অসাধারণ তথ্য সমৃদ্ধ এই উপস্থাপনার জন্য। এবং আমরা সকলেই আপনার বক্তব্য থেকে ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি, এবং আমার মনে হয় এখানে উপস্থিত সকলেই স্যারের আলোচনা থেকে উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন। এরপরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা, যে ফিডব্যাক লিংক চ্যাট বক্সে কিছুক্ষণের মধ্যেই আমরা দিয়ে দেব। ফিডব্যাক লিংকটিতে ক্লিক করে ফিডব্যাক ফর্মটা ফিল আপ করতে হবে আজ রাত্রি 10:30-এর মধ্যে। 10:30টার পরে লিংকটা আর কাজ করবে না, সুতরাং আপনারা দয়া করে 10:30টার মধ্যে ফর্মটা ফিল আপ করে দেবেন। এটা আমাদের ই সার্টিফিকেট তৈরি করতে সাহায্য করবে। এই ফর্মটা ফিল আপ না করলে ই সার্টিফিকেটটা পাওয়া যাবে না। আর 10:30টার পরে যেহেতু লিঙ্কটা আর কাজ করবে না, আর এই সেশন শেষ হয়ে যাওয়ার পরেও লিঙ্কটা আর থাকবে না, মানে আপনি দেখতে পাবেন না, সেই জন্য যদি এক্ষুনি ফিল আপ করেন ঠিক আছে, না হলে পরে যদি ভাবেন ফিল আপ করবেন, তাহলে প্লিজ লিঙ্কটা কোথাও কপি করে স্টোর করে রাখুন, কিন্তু 10:30টার আগে একটু মনে করে ফিল আপ করে দেবেন।
আচ্ছা, এরপরে প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। ডক্টর মন্ডল, প্রথম প্রশ্ন আসছে প্রফেসর দেবকুমার হালদার। আমি হ্যাঁ, একটুখানি বলে নি, সেটা হচ্ছে হ্যাঁ, আমি প্রশ্নগুলো চ্যাট বক্সে দেখতে পাচ্ছি। এই সব প্রশ্নের উত্তর অনেকগুলোই মিলে আছে, মানে একটার মধ্যে আর একটার উত্তর আছে। আর সবাই যে প্রশ্ন করেছেন তা নয়, অনেকে অভিমত জানিয়েছেন। আমি কি আপনাদের অনুমতি নিয়ে নিজে বেছে নিতে পারবো প্রশ্ন? তাহলে আমি সবগুলোকে অ্যাড্রেস করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। ধরুন এইরকম একটা প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আহ উদ্বাস্তু সমস্যা মানুষের ভাষা ও কৃষ্টির ওপর কি প্রভাব ফেলে? উদ্বাস্তু মানুষের ভাষা, উদ্বাস্তু সমস্যা মানুষের ভাষা ও কৃষ্টির উপর, এটা একটা বিরাট প্রশ্ন। এটার এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়। মানুষের ভাষা ও কৃষ্টির উপর কি প্রভাব ফেলে সেটা আমি আপনি সব সময় বুঝতে পারছি। আমাদের যে দৈনন্দিন বেঁচে থাকা, তার মধ্যে ধরুন আমাদের বাংলার সংস্কৃতি নিয়ে যদি বলেন, তাহলে উদ্বাস্তু সমস্যা মানে ওপার থেকে আসা মানুষজন, তারা তো এপারের মানুষের সঙ্গে মিশে গেছেন দীর্ঘ 50-60 বছর ধরে। তা বাঙালি সংস্কৃতি সেই অনুযায়ী কি বদলায়নি? অজস্র জায়গাতে প্রথমের দিকে সংঘর্ষ হয়েছে অ্যাকসেপ্টেন্সের, তারপরে মোহনবাগান ইস্ট বেঙ্গল যার ধরুন ম্যানিফেস্টেশন, আপনার ওই নিয়ে কিছু কাজও আছে, পড়তে পারেন। নানাভাবে তার বদল ঘটেছে। রবীন্দ্রসঙ্গীতের জন্য বাংলাদেশে যে লড়াই হয়েছে, সেটা আমাদের সাংস্কৃতিক কৃষ্টির একটা বড় অভিজ্ঞান, যা আমাদের এই বাংলায় কখনো করতে হয়নি সৌভাগ্যবশত। তা নানাভাবেই উদ্বাস্তু সমস্যা আমাদের কৃষ্টি এবং সংস্কৃতি, মানে একটা সময় যে অর্থে বাঙাল শব্দটা একটা হীন অর্থে প্রযোজ্য হতো, সেইটা আজকের দিনে সেইভাবে হয় না। মানে তার শব্দটার পেছনে যে পলিটিক্যাল সূত্র বা তার যে ইঙ্গিত আছে, আমি সেটা সরিয়ে রেখে বলছি যে সামাজিকভাবে এখন কি একটা উদ্বাস্তু মানুষকে নিয়ে পথে ঘাটে হাসি ঠাট্টা করা হয়? নিশ্চয়ই করা হয় না। তার কারণ তিনি এখানের মানুষ তাকে অ্যাকসেপ্ট করেছে, বাংলার সংস্কৃতির মধ্যে সে মিশে গেছে। এই নিয়ে আমি পবিত্র বাবুর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, ধরুন উনিও ওনার অল্প পুঁজির জীবন যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন একজন সফল মানুষ। অনেক এরকম মানুষ আছেন পূর্ববঙ্গ থেকে আসা পরিবার, যাদের প্রথম জেনারেশনের স্মৃতিকথা আপনারা পড়তে পারেন। সেই স্মৃতিকথাতে লস্ট হোম, হারিয়ে যাওয়ার যে কথাটা আমার আলোচনায় আসা উচিত ছিল, সময় অভাবে করতে পারলাম না। দক্ষিণারঞ্জন মিত্রর একটা বই আছে, যে বইটার নাম হচ্ছে রিমেম্বার্ড ভিলেজ বলে, যার ছেড়ে আসা গ্রাম, বইটার নাম হচ্ছে ছেড়ে আসা গ্রাম। এই দক্ষিণারঞ্জন মিত্র এই বইটাতে অমৃতবাজার পত্রিকায় বহু মানুষ আছেন যারা 50-এর দশকে নিজেদের গ্রাম ছেড়ে আসার কাহিনী কলকাতায় এসে লিখেছিল। কি কষ্ট হয়েছে তাদের। এইটা যখন প্রকাশিত হয়েছিল, এটা বিপুল পাঠক হয়েছিল, প্রচুর পাঠক। কারা পড়তো? যাদের এইরকম কাছাকাছি স্মৃতি আছে। বাঙালির কৃষ্টির মধ্যে আপনি বিভাজন যদি করেন, তাহলে তো একটা অংশ পড়বে যারা পূর্ববঙ্গ থেকে আসা, আর একটা অংশ পড়বে যারা পশ্চিমবঙ্গীয়। কিন্তু এই বিভাজন সূত্র বাদ দিয়ে একটা অবিভক্ত বাঙালি সংস্কৃতি মিলেমিশে গেছে আজকে। যেমন ধরো বাংলার বুটিক বা ঢাকাতে যে জামা কাপড় বা বুটিক তৈরি হয়, আজকে খুব সহজেই বিভিন্ন জায়গাতে কলকাতাতে দেখবেন সেই বুটিক আমরা পরিধান করি, ব্যবহার করি। কম্পিউটারে বাংলা ফন্ট, আমরা এর থেকে অনেক বেশি আমাদের পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে হচ্ছে ঢাকা, এবং সেখানে আমরা নির্বিচারে তাকে ব্যবহার করি। এই অভ্র যে ব্যবহার, তো এগুলো তো বাংলা সংস্কৃতির সঙ্গে মিশে গেছে। উদ্বাস্তু সমস্যা ইনফ্যাক্ট তার সঙ্গে ভাষা কৃষ্টির ওপর তো প্রভাব আছেই। যদি উদ্বাস্তু সমস্যাকে আলাদা করে প্রবলেম হিসেবে দেখেন তাহলেও আছে, যদি তার থেকে উত্তরণ হিসেবে দেখেন তাহলেও আছে। ফারহানা ইয়াসমিন এর একটা প্রশ্ন হচ্ছে, ইন কেস অফ পার্টিশন ন্যারেটিভ উই সি অনলি দ্য প্যাসিভ রোল অফ ওমেন, দ্যাট ইজ দে আর রেপড, মার্ডার্ড অর টর্চার্ড। হোয়াট ইজ দ্য রিজন? Why don't we see the active role of women in partition narrative? আপনি আমার ধারণা
এইটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গুরুত্বপূর্ণ এই অর্থে নয় যে আপনি যে স্টেটমেন্টটা করছেন এটা ঠিক, গুরুত্বপূর্ণ এই অর্থে যে পার্টিশন টেক্সটের মধ্যে মহিলাদের ভূমিকা কি হবে বা কি আছে, এইটা আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন। এই যে প্রশ্নটা আপনি করলেন, এইটা আজ থেকে 30 বছর আগে বাংলার পার্টিশনে এটা কেউ করতো না। 40 বছর আগে এই প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল না। মহিলাদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনি যদি ট্রমা এন্ড দ্য ট্রায়াম্প পড়েন, যশোধরা বাগচি এডিটেড একটা বই, এই বইটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, এই বইয়ের একটা অনেক প্রতিপাদ্যের মধ্যে একটা বড় প্রতিপাদ্য হচ্ছে এই যে বাঙালি নারীর যে আধুনিকতা বোধ, আধুনিকতার দিকে বাঙালি নারীর যে যাত্রা, এই যাত্রাটাকেই উনি ইকুয়েট করছেন পার্টিশন উত্তর বাস্তবতায় নারীর ভূমিকা থেকে। পরিবার ছেড়ে একজন নারী যে ব্রেডউইনার হতে পারে, সে যে সংসার চালাতে পারে, এই বাস্তবতায় বাঙালি নারীকে দেশভাগ না হলে যেতে হতো না। যেতে হয়েছিল দেশভাগ হয়েছে বলে, সেটা ভালো জিনিস বলছি না, কিন্তু এর ফলে মহিলাদের স্টান্স বাংলা উপন্যাসে বলুন, বাংলা ন্যারেটিভে বলুন, বাংলার সোসাইটিতে বলুন, বাংলার ইকোনমিতে বলুন, একটা যুগান্তকারী পরিবর্তন এসছে। আজকে যখন আমরা নারীবাদ বা নারীর মহিলা উইমেন এমানসিপেশনের কথা বলি, তখন এই প্রশ্ন, গার্গী চক্রবর্তীর কামিং আউট অফ পার্টিশন বইটা আপনি পড়তে পারেন, অনেক আলোচনা আছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই নিয়ে হয়েছে। এটা একদমই সঠিক নয় যে প্যাসিভ রোল, খুব গুরুত্বপূর্ণ রোল আছে। বাংলা নভেলেও খুব প্রমিনেন্ট নারী আছেন যে যারা উপন্যাসের গতিপথ নির্ধারণ করেছেন। ধরুন, আপনারা যদি বনফুলের উপন্যাস পড়ে থাকেন, তাহলে বনফুলে ঝিনুক বলে একটা চরিত্র আছে যে অ্যাবডাক্টেড হয়েছিল, রেপড হয়েছিল। নরেন্দ্রনাথ মিত্রের উপন্যাস করুণ কন্যা যদি পড়েন, মিসিং লিঙ্ক হিসেবে যেসব নারীরা যা চিহ্নিত করা হয় তাদের কথা, এরা উপন্যাসে যথেষ্ট প্রমিনেন্ট ছিল। আমরা তো পার্টিশনের ইতিহাস পড়তে পড়তে আখ্যানকে জায়গা দিইনি। আমি তো বললাম আমার বক্তব্যের মধ্যে দিয়ে, আখ্যানের সাবজেক্টিভ জায়গাগুলোকে ধরেও যদি আমরা চর্চার মধ্যে আনতাম, তাহলে আমাদের তার মধ্যের যে নুয়ান্সেস গুলো ছিল, তার মধ্যের যে জটিলতা কমপ্লেক্সিটি গুলো ছিল আমাদের সমাজে, আমাদের মন মানসিকতা, তাহলে আমরা অনেক সহজেই ধরতে পারতাম। আমরা প্রথম 30 বছর শুধু বাংলার পলিটিক্স এবং দিল্লির পলিটিক্স এর সমীকৃত একটা ধারণাকে পার্টিশন স্টাডিজ এর নাম করে চালিয়েছি। তার গুরুত্ব আছে, নিশ্চয়ই আছে, কিন্তু তারপরে এই চরিত্র বদলেছে। ফলে কথার দিক থেকে সেটা গুরুত্বপূর্ণ না হলেও প্রশ্নের দিক থেকে আপনার প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ রোল ইন অফ ওমেন ইন পার্টিশন ন্যারেটিভ নিশ্চয়ই আমরা পাই। পার্টিশন ন্যারেটিভে তো মহিলাদের খুবই গুরুত্বপূর্ণ রোল পাই, এবং অনেক উপন্যাস। লেনি চরিত্রটা কার? একজন মহিলা, একজন না। সানলাইট অন এ ব্রোকেন কলাম, আতিয়া হোসেনের লেখা উপন্যাস, লখনৌ নিবাসী একজন মহিলা, মুসলিম, কনজারভেটিভ, সে লিখছে সানলাইট অন এ ব্রোকেন কলাম, মহিলাদের লেখা উপন্যাস। আপনারা মেঘে ডাকা তারা উপন্যাসে যে কাহিনী ঋত্বিক ঘটকের মধ্যে দেখেন, তার মধ্যে উইমেন ভূমিকা আছে, ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ফলে এটা আজকে মানে এগুলো জেনে যদি বলেন সেটা তর্ক করা যায়, আরো অনেক জটিল জটিল তর্ক বিতর্ক আনা যায়, কিন্তু এটা প্রতিফলিত হয়নি এ কথাটা একদমই ঠিক নয়। খুব গুরুত্বপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে, আমরা তাকে স্বচ্ছন্দে এড়িয়ে গেছি। তার কারণ এটা কোন কোয়েশ্চেন আপনি কোন সমাজে তুলছেন সেটা খুব ইম্পর্টেন্ট। 70-এর দশকে এই প্রশ্ন উঠতো না। যখন আমরা পার্টিশনে কেয়া পাতার নৌকো লেখা হয় তখন এই প্রশ্ন উঠতো না। এই প্রশ্ন আজকে উঠছে, তার কারণ এই প্রশ্ন আজকে সমাজে প্রিভেল করে। বাকি ইস্যুস গুলোর মধ্যেও এই প্রশ্ন তোলার মতন জায়গা তৈরি হয়েছে। যশোধরাদির কাজটা আপনি পড়বেন অনুগ্রহ করে, গার্গী চক্রবর্তীর কাজটা পড়বেন, খুব ভালো কাজ। পার্টিশন আখ্যানে দর্শনেও কি বিস্তার লাভ করেছে, এটা একটা বড় ইয়ে মানে আলোচনার বিষয় বা বড় একটা বক্তৃতার বিষয় হতে পারে। ভারতীয় দর্শন পার্টিশনকে একটা, আমি নিজে আলোচনায় এখন করছি না ভারতীয় দর্শনের বিভিন্ন ধারা উপধারায়, বিভিন্ন ফিলোসফিক্যাল অ্যারেঞ্জমেন্ট, বোঝাপড়ার যে ফিলোসফিক্যাল অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে পার্টিশনকে কিভাবে স্থাপন করা যায় সেটা একটা বিরাট বিতর্ক এবং তর্কের
সরি একটা বক্তব্যের বিষয়বস্তু নিশ্চিতভাবে করেছে। কেন পার্টিশনের এই ছিন্নতা, সেইটাকে আপনি ছিন্নতা হিসাবে দেখছেন না সংলগ্নতা হিসাবে দেখছেন, বিভাজন হিসাবে দেখছেন না কোএক্সিস্টেন্স হিসাবে দেখছেন, এই প্রশ্নটাই তো দার্শনিক। এবং আখ্যানই একমাত্র আপনাকে এই প্রশ্নের কাছে নিয়ে যেতে পারে, আখ্যানই একমাত্র আপনাকে এই প্রশ্নের সম্মুখীন করতে পারে। ফলে এটা এটা নিয়ে অনেক বড় আলোচনা করা যায়, কিন্তু আমি এখন আর সেটার দিকে যেতে চাই না। নিশ্চিতভাবেই এটা দার্শনিক প্রশ্ন। একটা প্রবন্ধ আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, আপনারা পড়তে পারেন। এই প্রবন্ধটার হচ্ছে বিরহ নিয়ে লেখা। উনি প্রতিভা উমাশঙ্করের, সম্ভবত প্রতিভা উমাশঙ্করের লেখা। এটা কবিতা পাঞ্জাবি এডিটেড, প্রফেসর কবিতা পাঞ্জাবি এডিটেড একটা বইতে আমি পড়েছিলাম। এই প্রবন্ধটার বিষয়বস্তু হচ্ছে যে এই যে বাংলা পার্টিশন ন্যারেটিভের মধ্যে বিচ্ছেদ বা ধরুন বিভাজন, বিষাদ, এর একটা এত বড় পরিসর তৈরি হয়েছে, মানে এত বড় পরিসর যে কমোডিটি হিসেবেও সেটা খুব ইম্পর্টেন্ট। ধরুন এই যে পার্টিশনের বিরহ, বিচ্ছেদ, লস্ট হোম, এই নিয়ে এত বই বিক্রি হয় কেন? কেন আপনি পড়েন? কেন যে কোনো মানুষের দেশ ছেড়ে আসার ঘটনা আপনাকে প্রলুব্ধ করে পড়তে? কি থাকে সেই ন্যারেটিভ? আপনি তো জানেন দেশ ছেড়ে আসার মধ্যে একটা যন্ত্রণা আছে, এটা কতবার পড়বেন? কেন আপনি পড়েন? পড়েন এই কারণে এই বিচ্ছেদটার একটা নিজস্ব বাজার তৈরি হয়ে গেছে, একটা ডিনামিক্স আছে, যে ডিনামিক্স এর মধ্যে এই বিচ্ছেদ আপনাকে ওই সামাজিক গতিশীলতা বা মোবিলিটির সঙ্গে যুক্ত করতে চায়, ওই পক্ষ নিতে বলে। আপনার নিজস্ব একটা পক্ষ আছে, আমি যে বললাম না যে কোএক্সিস্টেন্স অর পার্টিশন, এর মধ্যে আপনাকে অবস্থান নিতে। ওই জেসান মুশিরুল হাসানের যে বইটার উল্লেখ করলাম, ওই ওনার প্রবন্ধে বললাম, ওই প্রবন্ধটাতে, প্রতিভা উমাশঙ্করের প্রবন্ধটাতে পড়ে দেখতে পারেন বিরহ। ওখানে বলছেন এই যে মেলোডি, এই মেলোডির প্রতি আমাদের এখানে আখ্যান, ধর্মিতার একটা যে ক্লোজনেস, তার যে সমধর্মিতা, তার প্রতি যে টান, এইটার একটা বড় ভূমিকা আছে পার্টিশন বিচ্ছেদের ঘটনাকে আমাদের রিডারশিপের মধ্যে এত বড় জায়গা করে দেওয়ার পিছনে। ধরুন বিরহের ধারণা আমাদের বৈষ্ণব পদাবলিতে, আমাদের লাভ পোয়েট্রিতে বিরহের ধারণা, আমাদের মিথের মধ্যে বিরহের ধারণা। এইটা একটা দার্শনিক প্রশ্ন যে কেন আমাদের বাংলায় বা আমাদের ভারতবর্ষে এই পার্টিশন বিচ্ছেদ এত বড় মানসিক পরিসর নিয়ে এলো, সংযোগের বদলে বিরহের পরিসর এত বড় হলো কেন? তার একটা, ওনারা বলছেন, উনি দেখাচ্ছেন ধরে ধরে যে এর একটা বড় ভিত্তি হচ্ছে। আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল প্রবন্ধটা। যদিও উনি হিন্দি ফিল্মে মেলোডি এই সূত্র ধরে আলোচনাটা এনেছেন, পপুলার হিন্দি ফিল্মে। এইটা পরে অনন্যা জাহানারা কবিরও ওর যে পোস্ট পার্টিশন অ্যামনেশিয়া বই, সেখানেও ডিল করেছেন, কিন্তু মানে সেই অ্যাপ্রোচটা ফিলোসফিক্যাল নয়, সেই অ্যাপ্রোচটা কালচারাল স্টাডিজ এর অ্যাপ্রোচ। ওখানে বলছেন যে দুরকম লিনিয়ারিটি, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে গতিশীল। মানে ধরুন পার্টিশনের একটা আখ্যান আমি বোঝানোর জন্য খুব সংক্ষেপে বোঝাই এইভাবে। ধরুন ঋত্বিকের আপনি সিনেমা দেখছেন, কিন্তু যখন গান শিখবি গান, অথচ তার যক্ষা হয়েছে, টিবি হয়েছে, তো তখন সে জেরাতে মোর দুয়ারগুলি, এই গানটা যখন গায়, এই গানটার মধ্যে কি পার্টিশন আছে? নেই তো, তবু এই গানটা গাওয়া হয়। এবং এই গানটা যখন গাওয়া হয় তখন 3-4 মিনিট ধরে আমরা ওই গানটা শুনতে থাকি। এইটাকে অনন্যা বলছে যে এই যে লিনিয়ারিটি কাহিনীর, তার মধ্যে মাঝে মাঝে আমরা থেমে যাই। হিন্দি সিনেমায় গানের ব্যবহার এইটা করে আমাদের, যখন থেমে যাই তখন এই লিনিয়ার গতিশীলতা কাহিনীর যেটা, সেটা স্ট্যাটিক হয়ে যায়। তখন প্রিভেল করে ওই গ্র্যান্ড ন্যারেটিভটা, যেটার মধ্যে আমি আছি পার্টিশন, আবার তা চলতে শুরু করে একটা কাহিনী থেকে। এই প্রশ্নগুলো, এই বিরহের প্রশ্ন, পার্টিশনের বিচ্ছেদের প্রশ্ন, এগুলোকে ভারতীয় দর্শনের নানা জায়গা দিয়ে ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা যায় না তা না, কিন্তু সেটা আজকের টপিকের বিষয়বস্তু নয়। বেঙ্গল পার্টিশন, পূর্ববঙ্গ উত্তর পূর্বে পার্টিশনে খুব শুনি, উড়িষ্যা ঝাড়খণ্ডে কতটা পড়েছিল।
হ্যাঁ, পড়েছিল, নিশ্চয়ই পড়েছে। অনেক জায়গাতেই এরকম মানুষরা গেছেন, যেখানে গিয়ে তারা আহ, পরবর্তীকালে বসত তৈরি করেছেন, এরকম আছে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখলাম হারিয়ে গেল মনে হয়, বেঙ্গল পার্টিশন সম্পর্কে পশ্চিমবঙ্গবাসীর প্রতিক্রিয়া কি এবং একাত্মতা অনুভব করার উত্তর। বেঙ্গল পার্টিশন সম্পর্কে পশ্চিমবঙ্গবাসীর প্রতিক্রিয়া কি এবং একাত্মতা অনুভব করার উত্তরাধিকারী কতটা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কারণে যে দেখুন, এইটা কিন্তু ঘটি বাঙালের দ্বন্দ্ব দিয়ে শুধু বোঝা যাবে না। মানে তথাকথিত, এটা প্রত্যেকটা ঐতিহাসিক, সামাজিক এবং সমাজতাত্ত্বিক গবেষণায় প্রমাণিত যে ওই বিপুল উদ্বাস্তু স্রোত যাকে পশ্চিমবঙ্গীয় সমাজ গ্রহণ করেছিল, সেই গ্রহণীয়তার আহ, একটা ধর্ম, বা ধরুন একটা প্রভাব উদ্বাস্তু মানুষদের মনেও গভীরভাবে পড়েছিল। আমরা উদ্বাস্তু কলোনির, জবরদখল কলোনির আইডেন্টিটিটাকে যেমন বড় করে তুলে ধরি, অ্যাকসেপ্টেন্সের জায়গাটা নিয়ে নেই। বাংলা উপন্যাসের আখ্যান আমি বলবো এই একটা জায়গাতে খুব দুর্বল, যে কিভাবে উদ্বাস্তু মানুষরা অ্যাকসেপ্টেড হচ্ছে এখানের সমাজে, সেইটার বয়ান কিন্তু বাংলা ন্যারেটিভের মধ্যে প্রকারান্তরে অনেক কম। ঝগড়াটাই বেশি দেখানো হয়েছে। তার কারণ ওই যে বললাম, উপন্যাস সর্বদা এই যে কারণগুলো দিয়ে আবার আমার আলোচনায় ফিরতে পারি। কারণগুলো হচ্ছে ওই যে সর্বদাই ন্যারেটিভের টেন্ডেন্সিটাই হচ্ছে সে একটা কাউন্টার ফ্যাকচুয়ালিটিকে তুলে ধরতে চায়। সে এমন একটা প্রতিরোধ কল্প তার সামনে দাঁড় করাতে চায় যে প্রতিরোধ কল্পকে না ভাঙলে তার কাহিনী এগিয়ে যাবে না। এইটা পার্টিশন ন্যারেটিভের একটা বৈশিষ্ট্য। যেখানে পার্টিশন খুব পেরিফেরাল হিসেবে যে আখ্যানগুলোতে এসছে, সেখানে আপনারা বরং এই অ্যাকসেপ্টেন্স, এই জটিলতা, এই নুয়ান্সেস গুলো পাবেন। একাত্মতা অনুভব করার উত্তরাধিকারী নিশ্চয়ই। এত বড় সমাজ একাত্তরের মুক্তিযুদ্ধে যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, সেটা কি শুধুমাত্র উদ্বাস্তু মানুষেরা পাশে দাঁড়িয়েছে? দেবদুলাল বন্দ্যোপাধ্যায় 7টার সময় খবর পড়তেন এবং প্রত্যেকে কানে রেডিও লাগিয়ে বাবা দাদুরা চুপচাপ বসে বসে 7টায় সংবাদ শুনছেন। সেটা কেন? তার কারণ যে দেশ হারিয়ে ফেলেছে সে 47-এ, যেন সেই দেশকে জিতে আনার একটা মানসিক প্রয়াস সে 71-এর মধ্যে করছে। 71-এ দেশ পেলে এই মানুষ কখনোই বাংলাদেশে যাবে না। তবু সে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর জয়কে চেয়েছিল কেন? একাত্মতা ছিল বলেই চেয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষের এই একাত্মতা বাদ দিলে একটা নতুন জাতি রাষ্ট্রের উদ্ভবই হতো না। বিপুল পরিমাণ মানুষ এদেশে আশ্রয় নিয়েছিল শুধুমাত্র যুদ্ধ করার জন্য, এবং তারা যদি মানসিক সমর্থন না পেত পশ্চিমবঙ্গবাসী, মানসিকভাবে, আমি যে দেশ হারিয়ে ফেলেছি সেই দেশ হারিয়েছি একটা ঔপনিবেশিক টানাপোড়েনের মধ্যে, একটা জটিলতার মধ্যে। সেখানে আমি একটা কল্পিত শত্রুর বিরুদ্ধে লড়াই করছি, এবং যার প্রত্যক্ষ রূপ হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধে খান সেনাবাহিনী। তো তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গবাসী, এবং সেটা এত উদ্বাস্তু মানুষকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, যার জন্য আমাদের সমাজ এখনো টিকে আছে। এখানে স্প্লিটের কোনো জায়গাই নেই। এটা একটা ভয়ঙ্কর সমর্থন তারা এই 71-এর মুক্তিযুদ্ধে পেয়েছিল, এবং এটাই তাদের একাত্মতার সবচেয়ে বড় ভিত্তিভূমি। এই প্রসেনজিৎ বিশ্বাসের প্রশ্নটা নিয়ে শেষ করছি। ইজ পার্টিশন ন্যারেটিভ এসেনশিয়ালি আ ক্রিটিক অফ মেইনস্ট্রিম পলিটিক্স? হাউ ডু ইউ এক্সপ্লেন ডাইভার্সিটি ইন দিস ন্যারেটিভ? Is partition narrative essentially a critique of mainstream politics? How do you explain diversity in this narrative? প্রথম প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটার মধ্যে একটু সমস্যা আছে, দ্বিতীয়টার সঙ্গে সংযুক্ত নয়। দেখুন, লেখক যখন পার্টিশন ন্যারেটিভ তৈরি করে, সে একটা স্টেটের ক্রিটিক রাখার জন্য একটা ন্যারেটিভ তৈরি কখনোই করে না। মানে ন্যারেটিভের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সাহিত্যের গতি, সমাজতত্ত্বের গতি একরকম নয়। হ্যাঁ, মানে ধরুন অমিতাভ ঘোষ যেরকম প্রজেক্টের মতো নভেল লেখেন, বা ধরুন মিডনাইট চিলড্রেন বলে সলমন রুশদি যেভাবে নভেল লিখেছেন, এইভাবে তো প্রত্যেক জায়গায় বাংলা উপন্যাস লেখা হয় না, বা কোনো রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের লিটারেচারই লেখা হয় না।
প্রজেক্ট নভেল যেগুলোতে প্রতিপাদ্য থাকে উপন্যাসের যে আমি এইটা দেখাবো, এই রেওয়াজ কিন্তু বিগত 30 বছরের রেওয়াজ। তার আগে উপন্যাস রচনায় এই রেওয়াজ ছিল না। ধরুন রবীন্দ্রনাথ যখন ঘরে বাইরে লিখেছে, তার জন্য রবীন্দ্রনাথ কি কোনো প্রজেক্ট তৈরি করেছেন? করেননি। এটা উপন্যাস রচনার রেওয়াজের মধ্যেই এটা ছিল। এটাতে কিন্তু আমি ছায়ারেখা বা শ্যাডো লাইন্স এর থেকে ঘরে বাইরে খারাপ বা ভালো উপন্যাস এসব তুলনা করছি না, আমি গুণগত পার্থক্য বোঝানোর জন্য বলছি। ফলে ন্যারেটিভের একটা চল আছে আলাদা। লেখক তার ক্রিটিক উপন্যাসের মধ্যে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, নট নেসেসারি। কিন্তু মোর ইম্পর্টেন্ট হচ্ছে এখানে পার্টিশন ন্যারেটিভ এসেনশিয়ালি আ ক্রিটিক অফ মেইন স্ট্রিম পলিটিক্স। তাকে কিভাবে আপনি রিড করবেন, এই রিড করা কোন পার্টিশন টেক্সটকে চয়ন করবেন আজকের দিনে বেছে নেবেন আপনি আলোচনার জন্য, এইখানে কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্স এর বিরাট ভূমিকা আছে। যেমন ধরুন আজকে এনআরসি পার্সপেক্টিভে কেয়া পাতার নৌকা বা নীলকণ্ঠ পাখির খোঁজে খুব ইম্পর্টেন্ট টেক্সট নয়। তার মানে কি এটা মহত্বকে আমি খাটো করছি না। নাগরিকত্বের কোয়েশ্চেন যে টেক্সটের মধ্যে খুব প্রমিনেন্ট, সেই টেক্সট আজকের দিন এখানে আমি যখন রিড করছি এমন একটা টেক্সট, ধরুন সোহরাব হোসেন মারা গেছেন, তার এপার বর্ডার ওপার বর্ডার বলে একটা গল্প ছিল, অসাধারণ গল্প। একটা চোরাচালানকারী, সে বর্ডারের এপার থেকে ওপারে যায়, কিন্তু কোনো সময় দুটো দেশে এপাশে পুলিশের তাড়া খায়, ওপারে আসে, ওপারে পুলিশের তাড়া খায়, এপারে আসে, কিন্তু কোনো সময় সে বর্ডার ছেড়ে বেরোতে পারে। বর্ডার তাকে বেঁধে ফেলেছে, বর্ডারই তার কাছে একটা দেশ। এটা অনেক বেশি কন্টেম্পোরারি আজকের দিনে। আমরা যখন মেইন স্ট্রিম পলিটিক্স এর মধ্যে আছি, মেইন স্ট্রিম পলিটিক্স এর মধ্যে তো অবশ্যই আছে, আমি তখন পার্টিশন টেক্সটকে কিভাবে রিড করব, কোন টেক্সটকে সামনে নেব, কোন টেক্সটকে আমি পরে রাখবো, এইটার উপর নির্ভর করে রিডারশিপের উপর। রিডার এইভাবেই তো পাঠ করে একটা টেক্সটকে। যেমন ধরুন খোয়াবনামা আজকের দিনে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট টেক্সট, বরিশালের যোগেন মন্ডল আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট টেক্সট। এখানে যে যে ইস্যুস গুলো বলা হয়েছে বা যেগুলোর আখ্যানধর্মী বয়ান তৈরি হয়েছে, তার মধ্যে সমকালীন রাজনীতির অনেক ক্রিটিক আছে। এবার ধরুন আপনাকে উদাহরণ দিই, যে 1100 পাতার উপন্যাস, আপনারা খুব কম মানুষ আছেন এই উপন্যাস পড়েছেন, এটার মধ্যে কোনো দোষের নেই। 1100 পাতা টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস কে আর পড়ে বসে বসে, সবাই সামারি পড়েন। কতিপয় যে মানুষরা পড়েছেন তার মধ্যে একজন পার্থ চট্টোপাধ্যায়, তিনি 12 মাসে একটা প্রবন্ধ লিখেছিলেন, এবং মানে উপন্যাস যত না মানুষ পড়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রবন্ধ তার থেকে বেশি মানুষ পড়েছে। এবং পার্থ চট্টোপাধ্যায়ের বলা দেবেশ রায়ের যোগেন মন্ডল সম্পর্কে যে কথাগুলো, সেটাই দেবেশ রায়ের যোগেন মন্ডলের ক্রিটিকে রূপান্তরিত হয়েছে, যে এটাই উপন্যাসের একটা সমালোচনা। মানে খুব গুরুত্বপূর্ণ মানুষ করেছেন সমালোচনাটা, সেটা যেমন সত্যি, খুব গুরুত্বপূর্ণ মানুষের উপন্যাসের আলোচনা করেছেন, সেটাও তেমন সত্যি। কিন্তু এর বাইরেও কিছু কিছু কথা ভাবা দরকার। যারা ধরুন, আমি অনেক কষ্টে সৃষ্টে শেষ করেছি উপন্যাস, ধরুন এই যে নভেলাইজেশনটা যোগেন মন্ডল নিয়ে দেবেশ রায় করেছেন, আমি একটা এক্সাম্পল দিই। এত বড় যোগেন মন্ডলের জীবনকে তিনি তুলে ধরলেন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বাদ দিয়ে। দেশভাগ হয়ে গেছে, এইবার পূর্ববঙ্গের এক মাঠে একটা জনসভা, সেখানে যোগেন মন্ডল এক মুসলিম লীগের নেতার সঙ্গে একসাথে বক্তৃতা দিয়েছিলেন, এবং সেই বক্তৃতায় বিপুল গন্ডগোল হয়েছিল। যে ঔপন্যাসিক ছোটবেলা থেকে যোগেন মন্ডলকে তৈরি করলেন এই রকম একটা জায়গায় শেষ পর্যন্ত স্থাপন করবেন বলে, যে দলিত বা নিচু কাস্টের যে মানুষ, সেই মানুষের দায় দায়িত্ব বাধ্যতা, কোন বাধ্যতায় দাঁড়িয়ে সে এপাশ ওপাশে গেছে, তার জাতি ধর্ম গণ্ডি নির্ধারিত হয়েছে, এত দূর ধরে তৈরি করলেন। এইরকম একটা ঐতিহাসিক ঘটনাকে তার উপন্যাসে এড়িয়ে উপন্যাসটা শেষ করলেন কেন? আমাদের তো মনে হতে পারে এটা একটা আইডিয়াল ঘটনা, যেখানে অনেক উপন্যাস আছে যেখানে হিস্ট্রিকে নভেল করা হয়েছে, নভেলের মধ্যে দিয়ে হিস্ট্রি বলা হয়েছে, এই উপন্যাস অনেকটা সেরকম, যদিও এর মধ্যে অনেক আখ্যানের উপাদান আছে যা ইতিহাসে নেই। কিন্তু এইরকম একটা সুবর্ণ সুযোগ, যদি আমরা তাকে সুযোগ বলি, একজন অসাধারণ আখ্যানকার, তা যিনি এত জেনেছেন, এত বলেছেন, তিনি এড়িয়ে গেলেন কেন? এইখানেই হচ্ছে নভেলাইজেশনের সেই যুক্তি,
যে যেখানটায় এনে তিনি বরিশালের যোগেন মন্ডলকে ছাড়েন, সেখানে যদি এই স্টেজিং মানে এইরকম একটা সামনাসামনি আসা প্রত্যক্ষ তর্কের মধ্যে তাকে রাখেন, তাহলে সেটা ইতিহাস হয়ে যায়, তার নভেল থাকে। শেষ পর্যন্ত একটা ব্যক্তির কোয়েস্ট হচ্ছে নভেল। শেষ পর্যন্ত সেই ব্যক্তির মনের মধ্যে এই সামাজিক অভিঘাত হচ্ছে একটা নভেল। এই নভেল শুধুমাত্র সমষ্টির লেখা ইতিহাস নয়। এইরকম একটা সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও প্রলোভনকে জয় করতে পারেন যিনি, তিনি বড় উপন্যাসী। দেখুন, একটা নভেলাইজেশন কেন ইতিহাস নয়, কেন একটা নভেলাইজেশন, তার সবচেয়ে বড় কারণ এইরকম একটা উপন্যাস যা এখন খুব রিলিভেন্ট, আজকের দিনে অনেকেই আপনারা পড়ছেন, দেখতে খুব কম পাঠক আছেন, আপনারা পড়বেন উপন্যাসটা, খুব ভালো লাগবে আপনাদের। বাংলায় এত বড় উপন্যাস লেখা হয়নি। খোয়াবনামা, চিলেকোঠা সেপাই, বরিশালের যোগেন মন্ডল, গায়ত্রী সন্ধ্যা, এগুলো বড় বড় পার্টিশন নভেল, বড় বড় টেক্সট, যা দিয়ে বিগত 50 বছরের বাংলার সমাজ, রাজনীতি, অর্থনীতি এবং ব্যক্তির সংকটকে এক জায়গায় বাঁধা আছে। আমরা সেগুলো পড়ি না, আমরা বারবার সেগুলো বাইরের টেক্সটেও পড়া হয় না, তার কারণ এগুলো ইংরেজি ট্রান্সলেশন নেই বলে, এবং এইগুলোর বৈচিত্র্যময় আখ্যান আমাদের আলোচনায় আসে না বলেই সাউথ এশিয়ান স্টাডিজ এর আলোচনাকে আমাদের একপেশী ধর্মী একটা আলোচনা মনে হয়, এবং তার হিস্ট্রি এবং সমাজতাত্ত্বিক অনুসন্ধানেও নানা রকম ত্রুটি এবং ছিদ্র খুঁজে পাই আমাদের মতন নিন্দুকেরা আর কি বলতে পারে। এই দিয়ে শেষ করি। সুব্রত কুমার দে, আরো অনেক প্রশ্ন আছে, আর বাকিগুলো মোটামুটি অ্যাড্রেসড হয়েছে। হ্যাঁ, পার্টিশন কি মানব সৃষ্ট ভবিতব্য, এগুলো তো একদমই প্রশ্ন। ফেটালিজম নিয়ে আলোচনা করতে হয়, তাহলে সুকুমারী ভট্টাচার্যের বই আছে ফেটালিজম, নিয়তিবাদ, এই নিয়ে আলোচনা করতে হয়, ভবিতব্য ছিল কিনা। তবে মানুষ পার্টিশনকে যেভাবে দেখেছে, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পার্টিশনকে মানুষ কিভাবে মনে রাখে, এবং সময় কাল নির্বিশেষে এই পার্টিশনকে মনে রাখাটা বদলায়। ইটস আ হ্যাকনিড টার্ম, বস্তা পচা একটা শব্দ, কিন্তু তার কনটেক্সট, তার কনোটেশন আমাদের প্রতি মুহূর্তের বাঁচায় বদলে যায়। নমস্কার। আচ্ছা, হ্যাঁ, এবারে ধন্যবাদ জ্ঞাপন পর্বে যাব। তার আগে আমি আরেকবার অংশগ্রহণকারীদের বলছি যে ফিডব্যাক লিংক আমি অনেকবার শেয়ার করেছি চ্যাট বক্সে, আপনারা 10:30টার মধ্যে ফিডব্যাক লিংকটা ফিল আপ করে দেবেন। আর একজন বোধহয় প্রশ্ন করেছিলেন যে এটার রেকর্ডিংটা পাওয়া যাবে কিনা। আমি সকলের জন্যই বলছি যে এই স্যারের যে আলোচনার রেকর্ডিং আমরা করলাম, এরপরে এর কিছুদিন বাদে আমাদের কলেজের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে দেওয়া হবে। আপনারা যদি কিছুদিন বাদে 10-12 দিন মতো আর কি আমাদের এটা এডিটিং করে আর কি আপলোড করতে লাগে, তো তখন যদি আমাদের কলেজের ইউটিউব চ্যানেলটা একটু দেখেন, তাহলে সেখানে এই রেকর্ডিংটা পাওয়া যাবে। আচ্ছা, এরপরে ধন্যবাদ জ্ঞাপন পর্বে যাচ্ছি। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের আজকের সম্মানীয় বক্তা ডক্টর মনন কুমার মন্ডল মহাশয়কে। উনি ওনার অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠানে ওনার বক্তব্য রাখার জন্য রাজি হয়েছেন, উনি সময় দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। এছাড়া আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রিন্সিপাল স্যারকে, যিনি আমাদের এই সব রকম ওয়েবিনার, সবগুলো ওয়েবিনার অর্গানাইজ করার জন্যই উনি সাপোর্ট করেছেন এবং আমাদের উৎসাহ দিয়েছেন। আমি ইতিহাস বিভাগের সমস্ত ফ্যাকাল্টি মেম্বার দের আমি আমার অশেষ ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা আলোচনা সভার আয়োজন করবার জন্য। সমস্ত আইকিউএসির সম্মানীয় সদস্যবৃন্দকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি, যাদের কন্টিনিউয়াস সাপোর্ট ছাড়া এই প্রোগ্রাম অর্গানাইজ করা একদমই সম্ভব ছিল না। এবং আমার ধন্যবাদ থাকবে এডুকেশন ডিপার্টমেন্টের প্রফেসর রাতুল নন্দীর ওপর, যে আমাদের টেকনিক্যাল সাইডে অনেক রকম হেল্প করেছে। এবং সবশেষে আমাদের কলেজের তরফ থেকে আমি
অশেষ ধন্যবাদ জানাবো সমস্ত উপস্থিত অংশগ্রহণকারীদের, যারা তাদের অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের এই অনুষ্ঠানে থেকেছেন, শুনেছেন এবং আমাদেরকে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক উৎসাহিত করেছে। সুতরাং সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। এবং সবশেষে আবার ডক্টর মন্ডলকে বলছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই বক্তব্যের জন্য। নমস্কার স্যার, প্রিন্সিপাল স্যার, আমরা তাহলে সবাই ভালো থাকবেন। সবাইকে আমার তরফ থেকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। তাহলে আমরা এই সেশন এন্ড করে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি পার্টিসিপেন্টসদের অনুরোধ করব, প্লিজ আপনারা লগ অফ করে যেতে পারেন।